আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটা আমরা আগের যে বোর মডেলের সীমাবদ্ধতা নিয়ে পড়াশোনা করছিলাম ওইটার পরবর্তী অংশ। বোর মডেলের সীমাবদ্ধতা পড়তে গিয়ে আমরা দেখছিলাম যে বোর মডেলের প্রধান সমস্যা হচ্ছে এটা হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু হাইড্রোজেন বর্ণালীটা তোমার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে আরও কয়েকটা আলাদা আলাদা তোমার লাইন তৈরি হয় সেইগুলা ঠিক মতন ব্যাখ্যা করতে পারে না। এর সমাধান হিসেবে সমারফিল্ড তার মডেলটা প্রস্তাবনা করছিল, ওইটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পরে আমরা দেখছিলাম যে না, সমারফিল্ডও কণা তত্ত্ব দিয়ে যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছিল ওইটা অনেক কাছাকাছি গেছে, কিন্তু পুরোপুরিভাবে সবগুলো সমস্যার সমাধান করতে পারে না। ঠিক আছে, এমনকি জিমেন এবং স্টার্ক ইফেক্টের সবগুলা ইফেক্টও সে ব্যাখ্যা করতে পারে নাই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কণা তত্ত্ব দিয়ে আমরা ইলেকট্রনের যত ধর্ম ব্যাখ্যা করতে যাচ্ছি, ঠিক আছে, ইলেকট্রনের ধর্মগুলোর অবজারভেশন আমরা কি বর্ণালী দিয়ে করি আর কি। ঠিক আছে, তো ওই বর্ণালী যে পাওয়া যাচ্ছে ইনিশিয়ালি ওইটা বোর মডেল দিয়ে ব্যাখ্যা করা গেছে, কিন্তু ওই বর্ণালীটা পরে বাহ্যিক তোমার চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তোমার যে চেঞ্জগুলো হচ্ছে ওইটা ঠিক মতন কণা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন এর পরবর্তীতে তাহলে অন্য কি ধরনের চিন্তা ভাবনা শুরু হয় সেটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি ডি ব্রগলি এবং তার বস্তু তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এইখান থেকে অ্যাকচুয়ালি আইডিয়াটা আসা শুরু করছে যে না, অ্যাকচুয়ালি ইলেকট্রনটা হয়তোবা তোমার কণা না, ইলেকট্রনের যে ধর্মগুলা ওইগুলা হয়তোবা আমরা তরঙ্গ আকারে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। এইটা সূচনা করছিল হচ্ছে ডি ব্রগলি। ঠিক আছে, তো ডি ব্রগলি 1924 সালে, হ্যাঁ, তার এই একটা সায়েন্টিফিক পেপার পাবলিশ করে, এবং একটা না, পরপর 3টা পেপার পাবলিশ করে, এবং এইখানের মধ্যে উনি অনেক কিছু নিয়ে আলোচনা করে। তবে এটার মধ্যে আমাদের সাথে যে রিলেটেড অংশটা সেটা আমরা দেখব আর কি। তো প্রথমে আজকে আমরা দেখব কি ডি ব্রগলির বস্তু তরঙ্গ। ঠিক আছে, বস্তু তরঙ্গ কথাটা একটু কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে। হ্যাঁ, যারা তরঙ্গ আগে দেখছো তা বস্তু এবং তরঙ্গ আলাদা আলাদা হিসেবে আমরা চিনি, কিন্তু এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে ডি ব্রগলির মাধ্যমে। তারপরে আমরা একটু তরঙ্গ সম্পর্কে জানবো। ঠিক আছে, ক্লাসের প্রথমে একটু বলে রাখি, তরঙ্গ সম্পর্কে যদি তোমাদের ভালো আইডিয়া থাকে তাহলে এই অংশটা তুমি স্কিপ করতে পারো। তবে তোমার যদি মনে হয় যে না, তরঙ্গের ব্যাপারে আমার একটু বুঝতে একটু অসুবিধা আছে, তাহলে এই অংশটি একটু দেখার জন্য অনুরোধ থাকলো। ঠিক আছে, তার মানে তরঙ্গর উপরে তোমার কমফোর্টনেস কেমন ওইটার উপরে একটু বেস করে আজকের ক্লাসটা একটু দেখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা নর্মাল তরঙ্গ কিছু ইকুয়েশন দেখব, তরঙ্গটা কি ইকুয়েশন দিয়ে কিভাবে তরঙ্গটাকে প্রকাশ করা যায় সেটা দেখব। এরপরে আমরা ইলেকট্রনের তরঙ্গ এবং বোর পরমাণু মডেলের যে শক্তি স্তরগুলো আছে ওইটা কিভাবে এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা ডি ব্রগলি এবং তার বস্তু তরঙ্গ দিয়ে শুরু করি। ডি ব্রগলি একজন ফরাসি বিজ্ঞানী, ফ্রেঞ্চ, উনি ছিল ফ্রেঞ্চ বিজ্ঞানী। এখন এটা ফ্রেঞ্চ হওয়াটা মানে ইন্টারেস্টিং কেন, কারণ ম্যাক্সিমাম যে কোয়ান্টাম মেকানিক্সের প্রথমে যত বিজ্ঞানী ছিল সবাই টেকনিক্যালি ছিল জার্মানিতে। ঠিক আছে, ম্যাক্সিমাম বড় বড় বিজ্ঞানীরা ছিল জার্মানিতে, সমারফিল্ড, বোর, আইনস্টাইন, তো তোমার তারপরে হাইজেনবার্গ, উলফগ্যাং পলি, মানে যত বড় বড় বিজ্ঞানী ম্যাক্সিমামই জার্মানিতে ছিল। এবং জার্মানিতে থাকার কারণে যেটা হয়েছে, তারা সবাই অবভিয়াসলি ব্রিলিয়ান্ট ছিল। তারা এক একজন তাদের লেখা পাবলিশ করতো, অন্যজন ওটা পড়তো এবং সে চিন্তা করতো এবং সে তার নিজের মতন কন্ট্রিবিউশন করা শুরু করতো। ঠিক আছে, তাদের মধ্যে একটা মনে করো যে একটা নেটওয়ার্ক ছিল, যে ও আচ্ছা, ও এই পেপার পাবলিশ করছে, আমি এটা একটু পড়াশোনা করি। ওকে, মানে সবাই নলেজটা খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারতো, যেটা আগের দিনে খুবই মনে করো, এখন তো ইন্টারনেটের যুগ, আগের দিনে এরকম কাছাকাছি না থাকলে নলেজগুলো তাড়াতাড়ি শেয়ার হইতো না। এখন ওই তুলনায় ডি ব্রগলি যেহেতু ফ্রান্সে ছিল, জার্মানি থেকে দূরে, সেহেতু তার যে পাবলিশ করা পেপারগুলো ছিল এগুলা সাথে সাথে এই আইডিয়াগুলো ছড়ায় নাই।
এগুলা ছড়াইতে একটু সময় লাগছে আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে উনি তুলনামূলক একটু দূরে ছিল, উনি যে পাবলিকেশনে তার গবেষণাগুলো পাবলিশ করছিল ওইগুলো হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, এই কারণে হচ্ছে উনার লেখাগুলো প্রথমে অত জনপ্রিয়তা পায় নাই, কিন্তু পরবর্তীতে যখন উনার তত্ত্ব দিয়ে দেখা গেছে যে না, বোরের মডেলের অনেক জিনিস ইজিলি ব্যাখ্যা করা যাচ্ছে, সেহেতু তারপরে উনারটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। এটা ছিল আমাদের গল্প আর কি। তো উনার সম্পর্কে কিছু আইডিয়া নিলাম। তো উনি হচ্ছে উনার যে তত্ত্বটা ওইটা হচ্ছে উনি বেসিক্যালি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটা, সেটার উপর ভিত্তি করে সেইটা থেকে অনেক ইন্সপিরেশন পাইছে তার গবেষণাগুলা, ঠিক আছে। তো ওইটা শুরু করার আগে তাহলে আমার আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ওইটা একটু আলোচনা করা লাগবে। তো বেসিক্যালি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার আগে আলোর যত ধর্ম ছিল, ঠিক আছে, আলো লাইটের যত ধর্ম ছিল সবগুলো হচ্ছে সুন্দরভাবে তরঙ্গর মাধ্যমে ব্যাখ্যা করা গেছিল, ঠিক আছে। ম্যাক্সওয়েলের যে তত্ত্ব ছিল ওইখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আলোর হচ্ছে মোটামুটি সব ধরনের তোমার ধর্ম ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল, কিন্তু দুই জায়গায় গিয়ে আটকায় গেছে বিজ্ঞানীরা। একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা প্লাঙ্ক ওইটা ব্যাখ্যা করতে গিয়ে কোয়ান্টাইজেশনের আইডিয়াটা প্রথমে আনে। এরপরে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে আইনস্টাইন অবদান রাখছিল, ঠিক আছে। তো এখন বেসিক্যালি হচ্ছে আলোর তোমার দুই প্রকারের তার মানে আমরা প্রপার্টি দেখতে পাই, ঠিক আছে। আলো হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট আমরা একটু পরেই দেখব। এটার মধ্যে তরঙ্গ আকারে আলোকে ব্যাখ্যা করলে এটার তোমার হচ্ছে ব্যাখ্যাটা আমরা পাই, ঠিক আছে। তারপরে আলোর হচ্ছে কণা ধর্ম, ঠিক আছে, আলোর হচ্ছে কি কণা ধর্ম। তো কণা ধর্মটা এই ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে হলে আলোর কণা ধর্মটা আমাদের বিবেচনা করা লাগে। তো এখন আমরা হচ্ছে মানে আলোর হচ্ছে একই সাথে এই তরঙ্গ ধর্ম আছে, আবার একই সাথে তোমার কি আছে, কণা ধর্ম আছে, এই দুইটা ধর্মই আছে। তার মানে আইনস্টাইনের ওই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার মাধ্যমে হচ্ছে একটা আইডিয়া আসলো যে আলো কখন হচ্ছে তোমার তরঙ্গ আকারে আচরণ করে, আবার কখন হচ্ছে কণা আকারে আচরণ করে। আলো যেটা এতদিন ধরে সবার মাথার মধ্যে ছিল যে না এটা তরঙ্গ, কিন্তু আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যার পরে বোঝা গেল যে না, আলো কণা হিসেবেও কাজ করে। তার মানে তরঙ্গ মাঝে মাঝে কণা আকারে কাজ করতে পারে, এইটা ছিল আইডিয়া। তার মানে এখন ডি ব্রগলি যেটা চিন্তা করছে, আচ্ছা উল্টাটা কি হইতে পারে নাকি, ঠিক আছে, উল্টাটা কি হইতে পারে, তার মানে কি কণা, হ্যাঁ, মানে কণা কি কখনো তোমার হচ্ছে তরঙ্গ ধর্ম দেখাইতে পারে নাকি। আলো যেহেতু তরঙ্গ, ও যেহেতু কণা ধর্ম দেখাচ্ছে, তাহলে কণা যারা আছে, পার্টিকেল যারা আছে, তারা কি ওয়েভ হইতে পারে নাকি, তারা কি তরঙ্গ হইতে পারে নাকি, উল্টাটা হইতে পারে নাকি। তার মানে বস্তু কণা যেগুলো আছে, ঠিক আছে, ম্যাটার যারা আছে, তাদের সাথে কোনো ওয়েভ প্রপার্টি আছে নাকি, এইটা হচ্ছে তার আইডিয়া ছিল। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে খুবই মনে করো সুন্দর একটা জিনিস যে আচ্ছা, আলোকে আমরা এতদিন ধরে তরঙ্গ আকারে চিন্তা করছি, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে হলে আলোকে আমার কণা হিসেবে চিন্তা করা লাগে। তাহলে উল্টাটা কি হইতে পারে, যেই জিনিসগুলোকে আমরা এতদিন ধরে কণা আকারে চিন্তা করে আসছি, ওরা কি ওদের সাথে রিলেটেড কোনো তরঙ্গ আছে নাকি, এইটা হচ্ছে তার আইডিয়া। এখন আমরা হচ্ছে ফটো ইলেকট্রিক, আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্টটার একটা ভিজুয়ালাইজেশন দেখি। ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার বেসিক্যালি যে এখানের মধ্যে আমি যদি ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা দেখাই, এখানে মনে করো একটা লাইট সোর্স আছে, ঠিক আছে, এখানে একটা লাইট সোর্স আছে। তো আলো যদি কণা হইতো, কণা হইলে কি হইতো দেখো তো, আলো হচ্ছে এই একটা তোমার পথে এই স্লিট দিয়ে, ঠিক আছে, এই স্লিট দিয়ে সে গিয়ে এই জায়গায় পৌঁছাইতো, এই জায়গায় ব্রাইট হইতো, অথবা আলো হচ্ছে এই নিচে দিয়ে গিয়ে এই নিচের জায়গাটা ব্রাইট হইতো। তার মানে আলো যদি কণা হইতো তাহলে এই একটা জায়গায় ব্রাইট হইতো, এই একটা জায়গায় ব্রাইট হইতো,
এই একটা জায়গা ব্রাইট হইতো আর এই একটা জায়গা ব্রাইট হইতো। যদি কণা হইতো, নর্মাল কণা, নিউটন যেভাবে এটাকে ব্যাখ্যা করছিল, নিউটন সবার প্রথমে হচ্ছে আলোকে কণা আকারেই ব্যাখ্যা করছিল। কণা আকারে ব্যাখ্যা করে উনি আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করতে পারছিল, কিন্তু পরবর্তীতে আরও কিছু ধর্ম যেমন ব্যতিচার এগুলা ব্যাখ্যা করতে গিয়ে আলোকে কণা হিসেবে চিন্তা করলে আর আমরা ওই জায়গাগুলো ব্রেক হয়ে যায়। এই জন্য পরবর্তীতে আলো যে তরঙ্গ, এই তরঙ্গ ধর্মটা প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, এখন আলো যদি আসলেই তোমার কণা হইতো, তাহলে হচ্ছে এই যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এই জায়গায় তাহলে কি এই দুই পথে আলো গিয়ে দুইটা তোমার ব্রাইট স্পট তৈরি করতো, দুইটা ব্রাইট স্পট তৈরি করতো। ঠিক আছে, কিন্তু বাস্তবে এরকম দুইটা ব্রাইট স্পট পাওয়া যায় না, মানে এই দুইটা জায়গা ব্রাইটেস্টও হয় না। মানে আলোটা এই ছিদ্রপথে গিয়ে এই জায়গাটা ব্রাইট হওয়ার কথা ছিল, এই ছিদ্রপথে গিয়ে এই জায়গাটা ব্রাইট হওয়ার কথা ছিল, কিন্তু আসলে যেটা হয় এরকম অনেকগুলা ব্রাইট আর ডার্ক প্যাটার্ন তৈরি হয়। মানে এইখানে ব্রাইট, এখানে ডার্ক, ঠিক আছে, আবার এইখানে ব্রাইট, এখানে এখানে উজ্জ্বল, এখানে ডার্ক, এখানে উজ্জ্বল, এখানে ডার্ক, এখানে উজ্জ্বল, এখানে ডার্ক, তারপরে এইখানে উজ্জ্বল, উজ্জ্বল ডার্ক, উজ্জ্বল ডার্ক, উজ্জ্বল ডার্ক, উজ্জ্বল ডার্ক, উজ্জ্বল ডার্ক, উজ্জ্বল। মানে দেখো এরকম ব্রাইট এবং ডার্ক প্যাটার্ন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এরকম প্যাটার্ন তৈরি হয়ে যায়, যেটা কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই। কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে গেলে তোমার হচ্ছে মানে পিওর কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে গেলে তোমার হচ্ছে অনেক জিনিস হচ্ছে এক্সপ্লেইন করা পসিবল হয় না। তো এটা কিভাবে হয়, এই যে এই প্যাটার্নটাই এখানে আমি ছবিতে দেখাইছি আর কি। ঠিক আছে, তার মানে আলো যে কণা হিসেবে এইখানে কাজ করতেছে না, আলো হচ্ছে এখানে তরঙ্গ হিসেবে কাজ করতেছে। তো তরঙ্গ হিসেবে যদি কাজ করে, এটা আমরা একটা ইজিলি ভিজুয়ালাইজেশন দিয়ে দেখাইতে পারি তরঙ্গ কিভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, আলোর তরঙ্গ কিভাবে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারে। তো এইখানে দেখো, এইখানের মধ্যে আমি একটা ভিজুয়ালাইজেশন নিই, মনে করো এইটা। ঠিক আছে, এইখানের মধ্যে এই ভিজুয়ালাইজেশনটা যদি দেখো, ঠিক আছে, এইটা যদি তোমরা দেখো, এইখানের মধ্যে দেখো এটা হচ্ছে আলো না, এটা হচ্ছে তোমার পানির তরঙ্গ দিয়ে দেখানো হয়েছে। পানির তরঙ্গ দিয়ে ব্যাপারটা দেখলে হচ্ছে আরো ইজিলি বোঝা যায়। ঠিক আছে, পানির তরঙ্গ এভাবে যাচ্ছে এই দুইটা ছিদ্র পথে, দেখো দুই ভাগ হয়ে এরা একে অপরের সাথে ওভারল্যাপ করতেছে। ঠিক আছে, এই একটা তরঙ্গ এখানে দুইটা ভাগ হয়ে একে অপরের সাথে ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, ওভারল্যাপ হয়ে দেখো এক জায়গার হাইট বেশি, আরেক জায়গার হাইট কম। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে তোমার হচ্ছে, আমি আবার যদি যাই, আমরা যদি এই জায়গাতে দেখেও, তাহলে এই জায়গাটাতে হাইটটা বেশি। ঠিক আছে, পানির যে তরঙ্গটা আছে এই জায়গাতে হাইটটা বেশি, আবার এই জায়গায় হাইটটা বেশি। ঠিক আছে, ওকে, তো আবার এই জায়গাতে হাইটটা বেশি। তো এরকম তোমার দেখো কয়েকটা জায়গায় হাইটটা আস্তে আস্তে বেশি, কিন্তু মাঝখানের কয়েকটা জায়গায় হাইট কম থাকে। ঠিক আছে, তার মানে যখন এরকম দুইটা ছিদ্রপথ থাকে, যখন এরকম দুইটা ছিদ্রপথ থাকে, ঠিক আছে, যখন এরকম দুইটা ছিদ্রপথ থাকে, ওকে, যখন এরকম দুইটা ছিদ্রপথ থাকে, তখন তখন কি হচ্ছে, তখন আলো হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে এরকম দুইটা ওয়েভ আসবে, দুইটা ওয়েভ একে অপরের সাথে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করে কোনো জায়গায় হাইট বৃদ্ধি পাবে, কোনো জায়গায় হাইটটা কমে যাবে। যেই জায়গায় হাইট বৃদ্ধি পাবে ওই জায়গায় ব্রাইটনেসটা বেশি, যেই জায়গায় হাইটটা কম হবে সেই জায়গায় ব্রাইটনেসটা কম। ঠিক আছে, সেই জায়গায় ব্রাইটনেসটা কী হবে, কম হবে। তো এটার কারণেই তোমার বেসিক্যালি এই প্যাটার্নটা পাওয়া যায়। তার মানে এইখানের মধ্যে তোমার হচ্ছে আলো, এখানে এই আলোটা তোমার এখান থেকে ওয়েভিক আকারে আসে, এখানে দুইটা, এখানে একটা ওয়েভ তৈরি হবে, এখানে আরেকটা ওয়েভ তৈরি হবে, এরা একে অপরের সাথে কি হবে, ওভারল্যাপ করবে, এরা একে অপরের সাথে ওভারল্যাপ করবে। ঠিক আছে, এরা একে অপরের সাথে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করার পরে হচ্ছে কোথাও হচ্ছে ব্রাইট স্পট পাওয়া যাবে, কোথাও হচ্ছে ডার্ক স্পট পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়েভ প্যাটার্ন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আলোর তুমি হচ্ছে পানির মধ্যে, ঠিক আছে, একটা সুন্দর ভিজুয়ালাইজেশন তুমি এটা বাসার মধ্যে করতে পারো। তোমার হচ্ছে তুমি যদি পানির মধ্যে দুই হাত দিয়ে দুইটা আলাদা আলাদা তরঙ্গ তৈরি করো, দুইটা একসাথে মিলে দেখবা যে কোথাও হচ্ছে হাইটটা বেশি, কোথাও একেবারে হাইট জিরো। ঠিক আছে, পানির যে ওয়েভটা আছে কোথাও হাইটটা বেশি হবে, কোথাও হাইট জিরো হবে। তার মানে এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে আমরা আলোর যে তরঙ্গ ধর্ম ওইটা ব্যাখ্যা করতে পারি, কিন্তু আলোর একই সাথে তোমার
কণা ধর্ম ছাড়া এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা ব্যাখ্যা করা যায় না। ফটো ইলেকট্রিক ইফেক্ট কি? ফটো ইলেকট্রিক ইফেক্টটা যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো আছে এরা কিছু পরিমাণে শক্তি নিলে মুক্ত হয়ে চলে যেতে পারে, ঠিক আছে? এরা হচ্ছে এই কিছু পরিমাণে শক্তি নিয়ে এই মুক্ত হয়ে চলে যেতে পারে, ঠিক আছে? মুক্ত হয়ে চলে যেতে পারে, ঠিক আছে? মুক্ত হয়ে চলে যেতে পারে, তার মানে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে মুক্ত ইলেকট্রন হইতে পারে এবং তড়িৎ প্রবাহ তৈরি করবে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যেটা দেখা যায় ইলেকট্রন হয় হচ্ছে কমপ্লিটলি আলোটা শোষণ করে, ঠিক আছে? কমপ্লিটলি আলোর শক্তিটা শোষণ করে, অথবা তোমার একেবারে শোষণই করবে না, বাইনারি। হয় সে আলোর শক্তিটা শোষণ করবে, না হলে শোষণ করবে না। এটা হইতেছে কেন? তরঙ্গ যদি হয়, তরঙ্গ কন্টিনিউয়াসলি তাকে শক্তি শোষণ করাইতে করাইতে এক সময় তাকে বের করে দেওয়া উচিত, তরঙ্গ ধর্ম দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি। কিন্তু যেটা দেখা যাচ্ছে এইখানে হচ্ছে এই যে আলোটা এসে ইলেকট্রনের কাছে আসতেছে, এখন দেখা যাচ্ছে যে একটা সার্টেন লেভেলের নিচে ইলেকট্রন ওই আলো থেকে শক্তি শোষণই করে না। এরকম হওয়ার কারণ কি? তখন হচ্ছে আলোর কণা ধর্মটা ব্যাখ্যা করা হয়েছে যে না, আলোটা হচ্ছে আসলে এরকম কণা আকারে আসে, ঠিক আছে? ওকে, যেটাকে পরে লাইট কোয়ান্টা বলা হয়, পরে এটার নাম দেওয়া হয়েছে ফোটন। আলো ফোটন আকারে আসে এবং এই ফোটনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে যা তার কম্পাঙ্কের সাথে রিলেটেড, ঠিক আছে? তো ফোটনকে কণা হিসেবে চিন্তা করা হচ্ছে, কিন্তু ওইটার সাথে রিলেটেড কি আছে? একটা কম্পাঙ্ক আছে, তার মানে এটার মধ্যে ডুয়ালিটি আমরা খুঁজে পাচ্ছি। তো এই ফোটনের মধ্যে যে কম্পাঙ্কটা আছে ওইটা যদি একটা সার্টেন লেভেল অফ এনার্জি না দিতে পারে তাহলে ইলেকট্রন ওইটা শোষণ করবে না। ইলেকট্রন কয়েকটা নির্দিষ্ট মানের শক্তি শোষণ করতে পারে। তো ইলেকট্রন যদি ওই মিনিমাম ওই এনার্জিটা ফোটন থেকে না পায় তাহলে সে শোষণ করবে না। কন্টিনিউয়াসলি আসে না আলো ভেঙে ভেঙে আসে, আলো কোয়ান্টাইজড হয়। তার মানে আলো জিনিসটা হচ্ছে অবিচ্ছিন্ন না হয়ে বিচ্ছিন্ন আকারে আমাদের চিন্তা করা লাগতেছে, এবং বিচ্ছিন্ন আকারে চিন্তা করতে হলেও তরঙ্গ তো হচ্ছে অবিচ্ছিন্ন একটা জিনিস, তার মানে বিচ্ছিন্ন জিনিস কি? কণা। তো এই কারণে ফটো ইলেকট্রিক ইফেক্টে আলোর কোন ধর্মটা ব্যাখ্যা করা হয়েছে? কণা ধর্ম। তো আলো একই সাথে হচ্ছে তোমার তরঙ্গ এবং কণা দুইটাই হইতে পারে। তাহলে এই আইডিয়াটা প্রথমে এস্টাবলিশ করছে কি? আইনস্টাইন। এখন আলোর ভরবেগ এবং তরঙ্গ, তার মানে আলোর যদি কণা আকারে থাকে, ঠিক আছে? এখন কণা আকারে থাকলে এর কণা ধর্ম আমরা ব্যাখ্যা করি হচ্ছে, ঠিক আছে? কণা ধর্ম আমরা বেসিক্যালি ব্যাখ্যা করি হচ্ছে ভরবেগের মাধ্যমে, ঠিক আছে? ভরবেগের মাধ্যমে। এটা তোমরা হয়তো বা আইডিয়া পেয়ে গেছো, কারণ হচ্ছে আমরা যখন ইলেকট্রনকে কণা আকারে চিন্তা করতাম, ঠিক আছে? ইলেকট্রনকে যখন কণা আকারে চিন্তা করতাম তাহলে আমরা কি কৌণিক ভরবেগ বের করছি। তো ইলেকট্রনকেও যখন আমরা কণা হিসেবে চিন্তা করতেছিলাম তখন আমরা ভরবেগ নিয়ে চিন্তা করতেছিলাম। তার মানে ভরবেগ জিনিসটা কণা ধর্মের সাথে রিলেটেড। এবং আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ এর সাথে রিলেটেড হচ্ছে কি জিনিস? তরঙ্গের সাথে রিলেটেড হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো তরঙ্গের কি থাকবে? একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ঠিক আছে? যেমন আমরা যদি একটা তরঙ্গ নেই, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা কি? মনে করো এই তরঙ্গটা এই পজিশন থেকে শুরু করলো, সেই উপরে গেল, আবার নিচে গেল, আবার ওই আগের পজিশনে আসলো, ঠিক আছে? এই যে প্রথম পজিশন থেকে এই প্রথম পজিশনে ফিরে আসার জন্য, ঠিক আছে, দেখো এই যে এই 0 পয়েন্টটা আবার ফিরে আসার সময় সে যে ডিস্টেন্সটা অতিক্রম করছে, এই যে ডিস্টেন্সটা অতিক্রম করলো এইটাকে বলা হয় হচ্ছে ল্যামডা। এটাকে কি বলা হয়? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? এই যে দেখো, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করার পরে এই তরঙ্গটা যত দূর অতিক্রম করলো সেটাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কার সাথে রিলেটেড? তরঙ্গ ধর্মের সাথে রিলেটেড, ঠিক আছে? এখন এদের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যায় নাকি? আলো যেহেতু কণা ধর্ম দেখায় তার মানে তার ভরবেগ থাকা উচিত। আলো যেহেতু তরঙ্গ ধর্ম দেখায়, ঠিক আছে, তরঙ্গ ধর্ম দেখায়, তাহলে তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকা উচিত। আচ্ছা, আলোর ভরবেগ থাকবে নাকি? এটা একটু কনফিউজিং, ঠিক আছে? আলোর ভরবেগ আসলে আছে নাকি এটা একটু কনফিউজিং। সেটা কিভাবে? সেটা হচ্ছে আলোর তো ভরই নেই, আলোর ভর কিন্তু 0, ঠিক আছে? আলোর ভরটা কি? 0। তাহলে আলটিমেটলি ভরবেগ তো 0 হওয়া উচিত আলোর।
আলোর ভরবেগটা কত হওয়া উচিত? 0। তাহলে আলোর ভরবেগ যদি 0 হয় তার মানে আলোর তো কণা ধর্ম থাকারই কথা না। কিন্তু আমরা যেটা দেখতেছি যে না, আলোর অ্যাকচুয়ালি ভরবেগ আছে। তো ভরই যদি না থাকে ভরবেগ কিভাবে থাকে? তার মানে কি ডেফিনিশনের সমস্যা আছে? হ্যাঁ, ডেফিনিশনের সমস্যা আছে। ভরবেগ মানে ভর এবং বেগ না, ঠিক আছে? ভরবেগ একটা জিনিস, ভরবেগটা আমরা কিভাবে হিসাব করি? ভরবেগটা হিসাব করি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, ঠিক আছে? নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, ঠিক আছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, ঠিক আছে? আমি এটা ইন্টিগ্রাল না দিয়ে ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর হার বললে সময়। তার মানে একক সময় ভরবেগের পরিবর্তনের হারটা কি? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তো এইটা থেকে অ্যাকচুয়ালি আমাদের ভরবেগের আইডিয়াটা নেওয়া উচিত। কারণ হচ্ছে ভরবেগের ইংরেজি নাম হচ্ছে মোমেন্টাম। ওইটাও অত বইয়ের মধ্যে লেখা ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, ঠিক আছে? কিন্তু ওইটা এভাবে ডিফাইন না করে আমাদের বলা উচিত যে ভরবেগ, ভরবেগ কোনো এক বল, ঠিক আছে, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ হবে যদি তার ভরবেগে পরিবর্তন হয়, ঠিক আছে? একক সময় যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে তার তার হচ্ছে তোমার ওই বস্তুর উপরে প্রযুক্ত বল। ওকে, তাহলে ভরবেগটাকে আমরা কিভাবে বুঝতে পারি? কেউ কোনো বল প্রয়োগ করতে পারতেছে নাকি, ঠিক আছে? ভরবেগের ব্যাপারটা আলটিমেটলি রিলেটেড হচ্ছে বলের সাথে। কেউ যদি বল প্রয়োগ করতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু যদি বল প্রয়োগ করতে পারে, বল প্রয়োগ যে করতে পারে তার ভরবেগ আছে। আলটিমেটলি এটাই হচ্ছে ভরবেগ কার থাকবে, থাকবে না, এটাই হচ্ছে তার ব্যাখ্যা। বল প্রয়োগ করতে পারে তাহলে তার ভরবেগ আছে। এটা ভরের সাথে কোনো রিলেশন নাই। কোনো বস্তুর ভর নাই কিন্তু সে বল প্রয়োগ করতে পারে, তার মানে তার ভরবেগ আছে, ঠিক আছে? কোনো বস্তুর ভর নাই কিন্তু সে কারো উপরে বল প্রয়োগ করতে পারে, তার মানে তার হচ্ছে ভরবেগ আছে, ঠিক আছে? তাহলে তার কি আছে? ভরবেগ আছে। তাহলে ফোটন, হ্যাঁ, ফোটন কি কারো উপরে বল প্রয়োগ করতে পারে? হ্যাঁ, ফোটন হচ্ছে বল প্রয়োগ করতে পারে। ফোটন যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে সে আলটিমেটলি বল প্রয়োগ করে, ঠিক আছে? তার মানে আলো কিভাবে বল প্রয়োগ করে? আলো যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর যে চুম্বক ক্ষেত্রটা আছে না, ওইটাই আলটিমেটলি কোনো জিনিসকে পুশ করতে পারে, বল প্রয়োগ করতে পারে। আলো যেহেতু কোনো কিছুকে বল প্রয়োগ করতে পারে, তার মানে আলোর কণার একটা রিলেটেড ভরবেগ আছে, ঠিক আছে? ওকে, তো আমি শর্টে বললাম যে আলোর কেন ভরবেগ আছে যদিও ভর নাই, ঠিক আছে? আলোর ভরবেগ আছে কারণ হচ্ছে আলোর কণা বল প্রয়োগ করতে পারে, ঠিক আছে? তো এই আইডিয়া আমরা বুঝতে পারলাম। তাহলে আলোর হচ্ছে ভরবেগ আছে কারণ সে পুশ করতে পারে কোনো জিনিসকে, আর আলোর তরঙ্গ ধর্ম আছে কারণ এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আলো যেহেতু তরঙ্গ, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো এখন আমরা এখানে যদি আমরা যাই তাহলে দেখো এই আইনস্টাইনের যে বিখ্যাত ফর্মুলা সেটা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার। সেটা কি? ইকুয়াল টু এমসি স্কোয়ার, ঠিক আছে? মানে এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এইটা বলা যে ই আর এম পরস্পরের সমানুপাতিক, এনার্জি আর এম পরস্পরের সমানুপাতিক। হ্যাঁ, মূলত এনার্জি এবং মাস দুইটা সেম জিনিস, এনার্জি এবং মাস দুইটা সেম জিনিস, জাস্ট একটা কনস্ট্যান্টের পার্থক্য, ঠিক আছে? অনেক এনার্জি যখন একসাথে থাকে তখন একটা মাস বা ভর সে দিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি আইনস্টাইনের ফর্মুলাটা এইটা না, ঠিক আছে? আইনস্টাইনের যে আসল ফর্মুলাটা সেটা হচ্ছে দেখতে এরকম, ঠিক আছে? ইকুয়াল এমসি স্কোয়ার না, ইকুয়াল রুট ওভার এমসি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, একটু ওয়েয়ার্ড মনে হইতে পারে, পিসি হোল স্কোয়ার। এটা হচ্ছে আইনস্টাইনের আসল যে এর ফর্মুলাটা সেটা, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা এরকম আর কি। ওকে, এটা হচ্ছে তার মানে দেখো এখানে একটা রেস্ট মাস, যাদের ভর আছে তাদের কিছু এনার্জি, আবার যাদের ভর নাই তারাও হচ্ছে এনার্জি আছে। তো এখন দেখো এইখানের মধ্যে এমটা কি? ভর, আর পিটা কি? ভরবেগ। তার মানে এনার্জিটা ভরের থেকেও আসতে পারে, এনার্জিটা ভরবেগ থেকেও আসতে পারে। তো এখন এই জিনিসটা ইন্টারেস্টিং কেন?
তোমার হচ্ছে এই জিনিসটা ইন্টারেস্টিং এই কারণে, এখানে দেখো ভর যদি জিরো হয়, ভর যদি জিরো হয়, যদি m ইকুয়াল টু জিরো হয়, তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়ায়? m ইকুয়াল টু জিরো হলে এইটা পুরোটা জিরো হয়ে যাবে প্লাস পি সি হোল স্কোয়ার। তার মানে এনার্জি সমান ভরবেগ ইন্টু আলোর বেগ। এনার্জি সমান কি? ভরবেগ ইন্টু আলোর বেগ। তাহলে আলোর যে শক্তিটা আছে এনার্জি ই, ওইটা সমান আমরা কি বলতে পারি? আলোর ভরবেগ ইন্টু আলোর বেগ। আলোর এনার্জিটা, আলোর যে শক্তিটা ওইটা সমান কি? আলোর ভরবেগ ইন্টু আলোর বেগ। ঠিক আছে? তো আলোর যে মোমেন্টাম আছে ওইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এখন দেখো ই সমান কি? ই সমান হচ্ছে আইনস্টাইন প্লাঙ্ক ইকুয়েশন অনুসারে কে আমরা কি লিখতে পারি? ফোটনের ইকুয়েশনটা কি? ইকুয়াল টু এইচ এফ, ইকুয়াল টু এইচ এফ। ঠিক আছে? ওকে, এনার্জি, ফোটনের এনার্জি তার ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, শুধুমাত্র ফোটনের এনার্জি শুধুমাত্র তার কম্পাঙ্কের সাথে রিলেটেড। তো এইখানে এই কম্পাঙ্ক আশা করি তোমরা জানো কি জিনিস। তারপরে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইচ, কম্পাঙ্ক মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা লেখা যায়, এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে? কম্পাঙ্ক ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আলোর বেগ, সরি, যে কোনো তরঙ্গের বেগ সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো তরঙ্গের বেগ সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলোর বেগ হচ্ছে সি আর এফ ল্যামডা। তাহলে এখান থেকে এফ সমান আমরা কি লিখতে পারি? সি বাই ল্যামডা। যদি কারো কনফিউশন থাকে এই জন্য লিখে দিলাম। ওকে, তো এখন এইখানের মধ্যে যদি আমরা এই আইনস্টাইন প্লাঙ্ক ইকুয়েশনটা বসায় দিই এনার্জির, তাহলে আমরা কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে? এটা হচ্ছে কার? ফোটনের বা আলোর, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু পি ইন্টু সি। তাহলে এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আলটিমেটলি ভরবেগ সমান এইচ বাই ল্যামডা, ভরবেগ সমান এইচ বাই ল্যামডা। তার মানে এই যে দেখো এখানের মধ্যে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। আলোর ভরবেগ যেটা কণা ধর্ম নির্দেশ করে, ঠিক আছে, এটা কি ধর্ম নির্দেশ করে? কণা ধর্ম। এবং আলোর তরঙ্গ যেটা হচ্ছে তরঙ্গ ধর্ম নির্দেশ করে। তো কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুইটা হচ্ছে এই রিলেশনের মাধ্যমে পাওয়া যায়। এটা আইনস্টাইনের ইকুয়েশন থেকেই পাওয়া যায়। ঠিক আছে? এটা ডি ব্রগলি আলাদা করে দেখায় নেই। ওকে, তো আলোর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক, তার মানে আমরা আগে থেকে এটা জানি। এখন ডি ব্রগলির আইডিয়াটা তাহলে নতুন করে কি ছিল? ডি ব্রগলির যে নতুন আইডিয়াটা ছিল সেটা হচ্ছে, এখন আলোর জন্য আমরা অলরেডি জানি, ঠিক আছে, আলোর যেহেতু দুইটা ধর্মই আছে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এই দুইটার মধ্যে রিলেশন, ঠিক আছে, এই দুইটার মধ্যে রিলেশন, মনে করো আলোর যে তরঙ্গ সেটা হচ্ছে কার সাথে রিলেটেড? এটা হচ্ছে এই এইচ বাই পি। ঠিক আছে? এটা হচ্ছে আলোর জন্য আমরা অলরেডি জানি, ফর লাইট। এখন তাহলে ডি ব্রগলি চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আলো এতদিন ধরে আমরা জানতাম যে এটা একটা তরঙ্গ, কিন্তু এটার একটা কি আছে? কণা ধর্ম আছে। তো কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। এখন আমি কি এইটা ইলেকট্রনের জন্য দেখাইতে পারি নাকি? ঠিক আছে, তার মানে উনি বেসিক্যালি আলোর জন্য যে ইকুয়েশনটা ছিল ওইটা উনি ইলেকট্রনের জন্য ইন্টারপ্রেট করছে। ঠিক আছে, এখানে আমি এক লাইনে লিখবো, কিন্তু এটা উনি অনেক বড় করে অনেক এক্সপ্লানেশন আকারে দেখাইছে। তবে এখানে দেখানোর সুবিধার জন্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফর ইলেকট্রন, ফর ইলেকট্রন, এই ইলেকট্রনের সাথেও একটা ওয়েভ থাকে, ইলেকট্রনের সাথে একটা ওয়েভ থাকে। ঠিক আছে, ইলেকট্রনের সাথে যে ওয়েভটা থাকে ওই ওয়েভকে ওই তরঙ্গের যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে ওইটা ল্যামডা ই লিখলাম, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু কী হবে? এইচ বাই ইলেকট্রনের ভরবেগ, ইলেকট্রনের ভরবেগ। আচ্ছা, ভরবেগ সমান ইলেকট্রনের যেহেতু ভর আছে, এটা তো আর আলোর মতন না, ঠিক আছে, ইলেকট্রনের ভর আছে, তো ওই জন্য আমরা এটাকে লিখতে পারি এম ইন্টু ভি। ইলেকট্রনের ভরবেগ সমান আমরা কি লিখতে পারি? ইলেকট্রনের ভর ইন্টু বেগ। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি ডি ব্রগলির সমীকরণটা,
ফর ইলেকট্রন। আইনস্টাইনের থেকে আমরা অলরেডি আলোর জন্য এই ইকুয়েশনটা জানতাম, উনি হচ্ছে ইলেকট্রনের জন্য এটা ইন্টারপ্রেট করলো। ঠিক আছে, এখন এইখানের মধ্যে মনে হইতে পারে যে আচ্ছা উনি এইখান থেকে এইখানে এই আইডিয়াটা আনলো কিভাবে। এই আইডিয়াটাই তার হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল যে আচ্ছা ঠিক আছে, কণার যদি তরঙ্গের যদি কণা ধর্ম থাকতে পারে, তাহলে যে বস্তু কণা আছে তাদের সাথে অবশ্যই কোনো তরঙ্গ রিলেটেড আছে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে এইভাবে উনি ইকুয়েশন দিয়ে দেখাইছে। তো এখন কথা হচ্ছে তাহলে সব বস্তুর সাথে, এটা শুধু ইলেকট্রনের জন্য উনি বলে নাই, এটা হচ্ছে যে কোনো বস্তুর জন্যই বলছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার আমার যে কারোর জন্যই পসিবল। কারো যদি ভরবেগ থাকে, ঠিক আছে, যে কারো যদি আমরা ভরবেগ বের করতে পারি, তাহলে আমরা তার সাথে রিলেটেড এই ডি ব্রগলির তরঙ্গটাও বের করতে পারবো, ডি ব্রগলির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটাও বের করতে পারবো। কারো যে কোনো বস্তুর যদি ভরবেগ থাকে, তাহলে তার সাথে রিলেটেড কি আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। আচ্ছা, তার মানেটা কি? তার মানে কি তোমার সাথে একটা তরঙ্গ আছে, আমার সাথে একটা তরঙ্গ আছে, তো তরঙ্গ তো আমরা দেখতে পাচ্ছি না, ওইটা কোথায় আছে? মানে উনি যেটা বলছে আর কি, দেখো বেসিক্যালি তোমার হচ্ছে যখন কারো একটা ভরবেগ থাকবে, হ্যাঁ, পি থাকবে, হ্যাঁ, পি যখন একটা নন জিরো ভ্যালু হবে, মনে করো এই ভি এর মান কোনো একটা তো মান হবে, তাই না? তো চলাচল করার সময় কোনো একটা বস্তু যদি চলাচল করে, তাহলে তার একটা ভরবেগ থাকে। যে কারো সাথে অলরেডি ভর আছে, তাহলে সে যদি চলাচল করে, অর্থাৎ তার যদি একটা বেগ থাকে, তার একটা ভরবেগ আছে। এখন ডি ব্রগলি যেটা বলছে, সে যে চলাচল করতেছে, এইটার জন্য তার একটা গাইডিং ওয়েভ আছে। ঠিক আছে, মনে করো একটা কণা, এই একটা কণা, এটা হচ্ছে ভি বেগে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ভি বেগে যাচ্ছে, তার মানে এটা এম ভরের একটা কণা যদি ভি বেগে যায়, তার মানে এটার একটা ভরবেগ আছে। এখন এটা যে এই দিকে যাচ্ছে, এই দিকে যাওয়ার সময় এটা তার সাথে রিলেটেড, এই দিকে যে যাচ্ছে এটা হচ্ছে, এই দিকে যাওয়াটা একটা ওয়েভ তাকে গাইড করে নিয়ে যাচ্ছে। তার মানে ডি ব্রগলি বলতে যাচ্ছে এই কণাটা আসলে একা একা যাচ্ছে না, সে ওয়েভের উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা তরঙ্গ তাকে গাইড করে নিয়ে যাচ্ছে, একটা তরঙ্গের উপরে ভেসে ভেসে যাচ্ছে। অনেকটা মনে করো যে সার্ফিং করে না, সার্ফিং এর মধ্যে যে গাইড একটা বড় ওয়েভ আসে, ওইটার উপরে ভর করে দেখবা যে সার্ফিং করা হয়। ঠিক আছে, তো অনেকটা ওই রকম আর কি, যে একটা তরঙ্গের উপর হচ্ছে এই কণাটা যাচ্ছে। ঠিক আছে, এই তরঙ্গটা এই কণাটাকে কি করতেছে, গাইড করতেছে। উনি এই গাইডিং ওয়েভের কথা বলছেন, নট পার্টিকুলারলি যে এইটা হচ্ছে একবার কণা থাকে, এই কণাটাই একটা তরঙ্গ হয়ে যায়, এরকম কিছু না। উনি বলছে যে কোনো কিছু যখন চলাচল করে, এই চলাচলটা অ্যাকচুয়ালি একটা তরঙ্গ দ্বারা কন্ট্রোলড হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে গাইডিং ওয়েভ। ব্যাপারটা বোঝা গেছে? তো ওই গাইডিং ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এইটা। তার মানে ইলেকট্রন যদি চলাচল করে, ইলেকট্রন যে মুভ করতেছে, ইলেকট্রনের এই মুভমেন্টটা কি কোনো একটা তরঙ্গ কন্ট্রোল করতেছে, ইলেকট্রনের একটা গাইডিং ওয়েভ আছে। তো ইলেকট্রনের চলাচল নিয়ন্ত্রণকারী তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। ওকে, তার মানে উনি হচ্ছে বলে নাই যে কোনো বস্তুই হচ্ছে যে কোনো বস্তুই হচ্ছে কখনো বস্তু থাকে আবার সে তরঙ্গ হয়ে যায়, এরকম বলে নাই। উনি বলছে যে কোনো বস্তু যখন চলাচল করে, তার চলাচলটা একটা ওয়েভ দ্বারা গাইড হয়। ঠিক আছে, ওই গাইডিং ওয়েভের তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এইটা। ওকে, তাহলে এইটাই হচ্ছে তার মনে করো যে ওই দিনে সবচেয়ে তোমার হচ্ছে রেভলিউশনারি আইডিয়া। তার মানে সবচেয়ে রেভলিউশনারি আইডিয়াটা ছিল এটাই, যে ইলেকট্রন কণা হইলেও ইলেকট্রনের যে চলাচল, এইটাকে আমরা তরঙ্গ আকারে প্রকাশ করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? ইলেকট্রন হচ্ছে কণা, কিন্তু ইলেকট্রনের যে চলাচল, এইটাকে আমরা তরঙ্গ আকারে প্রকাশ করতে পারি। ইলেকট্রনের যে মুভমেন্টটা হবে, ইলেকট্রন কিভাবে চলাফেরা করতেছে, এইটাকে আমরা তরঙ্গ আকারে প্রকাশ করতে পারি। তার মানে ইলেকট্রন কখনো কণা, কখনো তরঙ্গ না। ইলেকট্রন অলওয়েজই তোমার কণা, কিন্তু ইলেকট্রনের চলাচলটাকে আমরা কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা না করে তরঙ্গ ধর্ম দিয়েও ব্যাখ্যা করতে পারি।
এই গাইডিং ওয়েভের প্রিন্সিপালটাকে ইউজ করে। এবং সামনে অ্যাকচুয়ালি আমরা যত হচ্ছে দেখব তত হচ্ছে দেখব যে না, ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কণা। হ্যাঁ, ইলেকট্রনকে আমরা কণা হিসেবেই পাই, কিন্তু এটার যে যত ধর্ম আছে, এই ধর্ম মানে যে যত চলাচল আছে, মুভমেন্ট আছে, মুভমেন্টটাকে আমরা ব্যাখ্যা করব হচ্ছে তরঙ্গ দিয়ে। ঠিক আছে, ইলেকট্রন যখন চলাচল করবে তখন আমরা তার ওই গাইডিং ওয়েভটাকে নিয়ে চিন্তা করব। ওকে, নট পার্টিকুলারলি ইলেকট্রনকে নিয়ে। তো এটার মাধ্যমে ডি ব্রগলি হচ্ছে সবচেয়ে বড় মনে করো আইডিয়ার চেঞ্জ করছে। এতক্ষণ ধরে বোর মডেল, সমারফিল্ড মডেল, সব মডেলেই হচ্ছে কি নিয়ে চিন্তা করা হচ্ছিল, সব মডেলেই চিন্তা করা হচ্ছিল যে ইলেকট্রনকে কণা হিসেবে এবং ইলেকট্রনের চলাফেরাটাকেও কণা হিসেবে চিন্তা করা হচ্ছিল। কিন্তু ডি ব্রগলি বলছে যে না, ইলেকট্রন যেহেতু একটা কণা, কিন্তু এটার যে ধর্মটা আছে, এই ধর্মটা হচ্ছে তরঙ্গের মতন আমরা ব্যাখ্যা করতে পারি। এটা যে চলাচল আছে, এই চলাচলটাকে আমরা কার মতন ব্যাখ্যা করতে পারি? তরঙ্গের মতন ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা একটু তরঙ্গ আকারে চিন্তা করি, তরঙ্গকে চিন্তা করি, তরঙ্গের একটু পড়াশোনাটা করি, তরঙ্গের ইকুয়েশন। হ্যাঁ, এই অংশটা তোমরা স্কিপ করতে পারো যদি তোমাদের অলরেডি হচ্ছে ইন্টারের মধ্যে তরঙ্গ, চলতরঙ্গ, স্থির তরঙ্গ এগুলো সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে তোমরা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করতে পারো। কিন্তু যারা দেখো নাই তারা হচ্ছে এখান থেকে একটু আইডিয়া নিতে পারো আর কি। ঠিক আছে, তো তরঙ্গ বেসিক্যালি আসে হচ্ছে তোমার হচ্ছে দেখো, তরঙ্গ বেসিক্যালি আসে হচ্ছে স্পন্দনের কারণে, সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন, এটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। সাধারণত সিম্পল হারমোনিক মোশনের কারণে হচ্ছে আমরা তরঙ্গটা পাই। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন কি? যেমন একটা স্প্রিং এর সাথে হচ্ছে একটা ভার যুক্ত করা হলো, স্প্রিংটা কি করবে? এরকম উপরে নিচে যে মুভমেন্টটা করতেছে বারবার, সেটাকে কি বলা হবে? সিম্পল হারমোনিক মোশন, স্প্রিং এর মুভমেন্ট। তারপরে হচ্ছে কোনো একটা এখন হচ্ছে আমরা যদি এটার ভিজুয়ালাইজেশন করতে যাই, তার মানে হচ্ছে দেখো এইখানের মধ্যে এইখান থেকে একটা বস্তু কণা আছে। ঠিক আছে, এইটা মনে করো আবার উপরে গেল, আবার নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, এই যে এরকম মুভমেন্টটা, এই মুভমেন্টটাই হচ্ছে কি? সিম্পল হারমোনিক মোশন। এই যে বারবার উপরে নিচে নামতেছে, এটাকে আমরা বলবো কি? সিম্পল হারমোনিক মোশন। এখন এই সিম্পল হারমোনিক মোশনটা অ্যাকচুয়ালি বৃত্ত দিয়ে ইজিলি দেখানো যায়। ঠিক আছে, এখন বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু নেই আমরা, বৃত্তের উপরে আমরা যে কোনো একটা বিন্দু নেই, এই একটা বৃত্তের উপরে বিন্দু নিলাম। ঠিক আছে, বৃত্তের উপরে একটা বিন্দু নিলাম। ওকে, তো এই বিন্দু, এটা হচ্ছে বৃত্তের উপরের বিন্দু। ঠিক আছে, এটার স্থানাঙ্কটা কত হবে? এটার স্থানাঙ্কটা মনে করো যে এক্স ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে, তো এখন দেখো এই এটা এখানে একটা পয়েন্ট নিলাম, এটা ঘুরে মনে করো এই জায়গায় আসলো। ঠিক আছে, তার মানে এই একটা পয়েন্ট নিলাম, তারপরে হচ্ছে এটা ঘুরে মনে করো এই জায়গায় আসলো। এটা ঘুরে এই জায়গায় আসলো। মানে একটা কণা যদি বৃত্তাকার কক্ষপথে ঘোরাঘুরি করে, ঠিক আছে, তাহলে তার এই যে অবস্থানগুলো আমরা একটু দেখাচ্ছি আর কি। ওকে, তো এখন এটার যে এক্স এর স্থানাঙ্কটা আছে, এক্স স্থানাঙ্কটা যদি আমরা দেখাই, এক্স এর স্থানাঙ্কটা সেটা হচ্ছে এই বরাবর আমরা যদি একটা লম্ব আঁকি সেটা। ঠিক আছে, এই বরাবর যদি আমরা একটা লম্ব আঁকি সেটা এক্স বরাবর, সে সরি না, এটা হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক, এটা হচ্ছে কি? ওয়াই অক্ষের স্থানাঙ্ক। এইটুকু হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক, আর এইটুকু হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক। তার ওয়াই স্থানাঙ্কটা এইটা। ঠিক আছে, এখন বিভিন্ন জায়গায় তার ওয়াই স্থানাঙ্ক দেখি, তাহলে প্রথমে হচ্ছে এই জায়গায় ছিল, পরে যখন উপরে গেছে আরেকটু ওয়াইয়ের স্থানাঙ্ক কি হয়েছে? আরেকটু বৃদ্ধি পাইছে, তাই না? ওয়াইয়ের স্থানাঙ্ক ম্যাক্সিমাম কোথায় হয়েছে? এই জায়গায়।
এই জায়গায় ওয়াইয়ের স্থানাঙ্ক ম্যাক্সিমাম হয়েছে, তারপরে যখন আবার ঘুরে এই জায়গায় আসছে তখন এই যে ওয়াইয়ের স্থানাঙ্কটা আরেকটু কমে গেছে। ওকে, এই জায়গায় ম্যাক্সিমাম ছিল, এই জায়গায় ম্যাক্সিমাম ছিল ওয়াইয়ের স্থানাঙ্কটা। তার মানে ওয়াইয়ের স্থানাঙ্কটা প্রথমে এই যে প্রথমে এইটুকু ছিল, পরে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই যে এইখানে আসলো, এইখানে আসার পরে আবার এটা কমতে কমতে থাকবে। ঠিক আছে, আবার কমতে থাকবে, আবার হচ্ছে এইখানে আসলে কমতে থাকবে, কমতে থাকবে। এই যে এই পয়েন্টও কি হবে, এখন হচ্ছে আবার কমতে 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 দেখো যখন হচ্ছে এই কোণাটা এই জায়গায় পৌঁছাবে তখন তার ওয়াইয়ের স্থানাঙ্ক একেবারে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখানে চলে আসবে তখন হচ্ছে তার ওয়াইয়ের স্থানাঙ্ক কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, এই এক্স অক্ষের উপরে ওয়াইয়ের স্থানাঙ্ক কি 0, তার মানে ওয়াইয়ের স্থানাঙ্ক এই 0 হওয়ার পর আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে, আবার হচ্ছে বড় হইতে থাকবে। ঠিক আছে, আবার বড় হয়ে এই জায়গায় নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম যাবে, এই জায়গায় নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম যাবে, আবার ম্যাক্সিমামে আসার পরে আবার সে কমতে 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 আবার সে আগের জায়গায় ফেরত চলে আসবে। ঠিক আছে, এইটা কি অনেকটা সিম্পল হারমোনিক মোশনের মতন না? দেখো প্রথমে প্রথমে এই যে দেখো এই প্রথমে সে এইটুকু গেছে, তারপরে সে আস্তে আস্তে উপরে উঠছে, তারপরে সে আবার নিচে নামতেছে, তারপরে সে আবার নিচে নামতেছে, তারপরে সে আবার নিচে নামতেছে, তারপরে সে আবার নিচে নামতেছে। দেখো এখানে মুভমেন্টটা কি হচ্ছে, প্রথমে সে এই জায়গায় ছিল। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর এই জায়গায় ছিল। ঠিক আছে, এইখানে থাকা মানে কি ওয়াই অক্ষ বরাবর এই জায়গায় ছিল, পরে এই জায়গায় আসছে, তার মানে সে উপরে গেল, উপরে গিয়ে এই পর্যন্ত আসলো, তারপরে সে আবার উপরে গেল, উপরে গিয়ে এই পর্যন্ত আসলো, তারপর সে ম্যাক্সিমাম পর্যন্ত গেল। এরপরে যখন আবার এই দিকে নামা শুরু করছে আবার সে নিচে নামতেছে, এইখানে আসলে আবার সে 0-তে আসলো, আবার এই ডিরেকশনে নামা শুরু করছে। ঠিক আছে, এই ডিরেকশনে নামা শুরু করছে, আবার ম্যাক্সিমামে আসলো, আবার যখন এই দিকে নামতেছে এই দিকে উঠতেছে তখন আবার সে উপরে ওঠা শুরু করলো। ঠিক আছে, তার মানে সে এই উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তার মানে এখানে ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, একটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, একটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। ঠিক আছে, এখন এই ওয়াই অক্ষের স্থানাঙ্কটা আমরা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে বের করতে পারি ইজিলি। এটা হচ্ছে এই যে এইখানে মনে করো এই ওয়াই অক্ষের সাথে এই যে দেখো এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে এই যে আমার এই ত্রিভুজটা যদি আমরা নেই তাহলে এখানে ওয়াই স্থানাঙ্কের মান কত হবে, এইটা মনে করো ইউনিট সার্কেল মানে কি এটার ব্যাসার্ধ হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইউনিট সার্কেল মানে কি এটার ব্যাসার্ধ হচ্ছে 1। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে ব্যাসার্ধ যদি 1 হয় এতটুকু অতিভুজটা হবে অলওয়েজ 1, অতিভুজটা কত 1। আর আমরা জানি হচ্ছে এই তোমার ওয়াই অক্ষের স্থানাঙ্ক এটা, তাহলে এই যে ওয়াই অক্ষের যে হাইটটা আছে, ঠিক আছে, এইটা ওয়াই অক্ষের যে হাইটটা আছে এটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, এই এতটুকুকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা আকারে, এতটুকুকে আমরা সাইন থিটা আকারে লিখতে পারি। সাইন থিটা কীভাবে হলো, সাইন থিটা মানে হচ্ছে কি আমরা যদি এ বি সি ডি দেই, এ বি সি, ওকে, ত্রিভুজটাকে আরেকটু কালার করে দেখাই, এই আমার ত্রিভুজটা। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত এসি আর অতিভুজ কত এ বি, এসি বাই এ বি। তাহলে এসি এর মানটা কত, এসি এর মানটা হচ্ছে দেখো এই যে ওয়াই স্থানাঙ্কটা, এসি এর মানটা কি ওয়াই স্থানাঙ্কটা। ঠিক আছে, এসি এর মানটা হচ্ছে ওয়াই স্থানাঙ্কটা। আর এ বি মানে কি, এ বি মানে হচ্ছে 1, তার মানে সাইন থিটা মানে হচ্ছে কি বেসিক্যালি ওয়াই, সাইন থিটা মানে কি ওয়াই। তার মানে এই যে বিন্দুটা আছে এই ইউনিট সার্কেলের উপরে যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা কত হবে, সাইন থিটা, আর এক্স স্থানাঙ্কটা হবে কস থিটা। ঠিক আছে, এটা জাস্ট এই ত্রিভুজ থেকে ভূমি বাই অতিভুজ নিলে দেখবে যে কস থিটা পাওয়া যায়। তার মানে এই বিন্দুটা যখন এভাবে সার্কুলার মোশন করতেছে তার এক্স এবং ওয়াই অক্ষটাও কি হচ্ছে
সরল ছন্দিত স্পন্দন হচ্ছে, একবার তাদের মান বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে, এই মোশনটাই হচ্ছে কি সাইন থিটা এবং কস থিটা দ্বারা আমরা বুঝতে পারি। তার মানে যখনই আমরা এত কিছু বললাম কেন, কারণ হচ্ছে যখনই আমরা এখানের মধ্যে এখানের মধ্যে হচ্ছে আমরা যখনই আলোচনা করতেছি তখনই হচ্ছে এই সরল ছন্দিত স্পন্দনটা আমরা আসলে সাইন থিটা অথবা কস থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানের মধ্যে ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে কত, সাইন থিটা, ওয়াই স্থানাঙ্কটা কত, সাইন থিটা, ঠিক আছে, ওয়াই স্থানাঙ্কটা কত, সাইন থিটা। তো সাইন থিটার গ্রাফটা যদি আমরা দেখি, ওকে, সাইন থিটার যদি আমরা গ্রাফটা দেখি তাহলে একটু বুঝতে পারবা তোমরা। আর একটু ভিজুয়ালি যদি আমরা একটু দেখি, ওকে, তো এইখানে এই যে আমাদের একটা ইউনিট সার্কেল আছে, ওকে, এখানে হচ্ছে এটা আমাদের ইউনিট সার্কেল, ইউনিট সার্কেল আমাদের, হ্যাঁ, আমাদের ইউনিট সার্কেল আছে। তো এরপরে এই ইউনিট সার্কেলের এখন আমরা ট্র্যাক করব হচ্ছে এক্স এর স্থানাঙ্কটা, ঠিক আছে, এক্স এর স্থানাঙ্কটা। তো এই যে এক্স এর স্থানাঙ্কটা এখানে কি আছে, এখানে দেখো এক্স এর স্থানাঙ্কটা আছে এই যে এতটুকু, সরি এক্স এর স্থানাঙ্ক না, আমরা ওয়াই স্থানাঙ্কটা দেখব, ওকে। তো ওয়াই স্থানাঙ্কটা যদি দেখি, এই যে দেখো ওয়াই স্থানাঙ্ক এই বিন্দুতে কত, জিরো না, এই ওয়াই স্থানাঙ্ক এই বিন্দুতে কত, জিরো, ওকে। তো এখন আমরা যদি একটু প্লে করি, ঠিক আছে, এখন দেখো এটা ছিল আগে হচ্ছে, আগে ছিল এইখানে, ঠিক আছে, আগে ছিল বিন্দুটা ছিল কোথায়, আগে বিন্দুটা ছিল হচ্ছে এই জায়গায়, এই জায়গায় ছিল, ঠিক আছে। এখন আমরা একটু বিন্দুর পজিশনটা চেঞ্জ করি, ঠিক আছে, এখন হচ্ছে আমরা বিন্দুর পজিশনটা যদি একটু চেঞ্জ করি তাহলে এখানের মধ্যে বিন্দুর পজিশনটা যদি একটু চেঞ্জ করে এখন এই জায়গায় আনি, দেখো এখন এই জায়গার মধ্যে দেখো বিন্দুটা এখন এই জায়গায় আছে, তাহলে ওয়াই স্থানাঙ্কটা আগে ছিল কি এই জায়গায়, এখন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই জায়গায় আসছে, তাই না। তো ওয়াই এর মানটা আমরা যদি আস্তে আস্তে প্লট করি, তারপরে এখানে আরেকটু বৃদ্ধি করি, এখানের মধ্যে হচ্ছে আরেকটু বৃদ্ধি করলাম, ঠিক আছে। আচ্ছা এই দিকে নেই, দেখো দেখো আস্তে 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 এই ওয়াই এর স্থানাঙ্কটা যদি আমরা আস্তে আস্তে প্লট করি তাহলে দেখো এই যে দেখো আস্তে আস্তে যদি আমরা এই মোশনটা প্লট করি তাহলে কি আসে, আমাদের এই পরিচিত তরঙ্গটা চলে আসে, ঠিক আছে, আমাদের পরিচিত তরঙ্গ চলে আসে, ওকে। ওকে, দেখো এই ওয়াই স্থানাঙ্ক এই যে এই নীল লাইনটা ফলো করো, ঠিক আছে, এই নীল লাইনটাকেই অ্যাকচুয়ালি এই যে এই দিকে ফলো করা হচ্ছে, এই যে এখানে নীল লাইন আর এখানে নীল লাইন, দুইটা দেখো ব্লু লাইন ফলো করলে কি আসে, একটা তরঙ্গ চলে আসে, তাই না। তো ওয়াই অক্ষের স্থানাঙ্কটাকে যদি আমরা দেখি তাহলে আমাদের কি চলে আসে, তরঙ্গটা চলে আসে, ইউনিট সার্কেল থেকে অ্যাকচুয়ালি তরঙ্গটা চলে আসে। এইখানে হচ্ছে কি হচ্ছে, সরল ছন্দিত স্পন্দনের কারণে কি আসতেছে, এই তরঙ্গটা আসতেছে, ঠিক আছে। তো এইখানের মধ্যে এই যে দেখো এই জিনিসটা মুভ করতেছে, ঠিক আছে, এই মুভ করতেছে, এটার একটা গতি আছে, তাই না, এটার একটা গতি আছে। তো এখন আমরা যদি এইখানে যাই তাহলে এই চারপাশে যে ইউনিট সার্কেলের চারপাশে যে ঘোরাঘুরিটা করতেছে এটা কি একটা নির্দিষ্ট বেগে হচ্ছে, ঠিক আছে। তো বেগ মানে কি হবে, একক সময় কত কোণ অতিক্রম করলো এইটাকে আমরা বেগ হিসেবে লিখি, এইটাকে আমরা বেগ হিসেবে লিখি, ঠিক আছে, একক সময় কত কোণ অতিক্রম করলো, তাহলে এইটাকে আমরা বেগ হিসেবে লিখি। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, সাইন, এখানে থিটা লিখছি তো, তাই না, থিটা সমান আমরা কি লিখতে পারি, বেগ, কৌণিক বেগ ইন্টু সময়। এই ওমেগা মানে কি, কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কি একক সময় কত কোণ অতিক্রম করে, ঠিক আছে। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, ওমেগা টি, ওমেগা টি, ঠিক আছে, এই ওমেগা টি, ওকে। তো এই কৌণিক বেগের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে দেখো এই টোয়াইস পাই কোণ অতিক্রম করলে, টোয়াইস পাই কোণ অতিক্রম মানে কি পুরো জিনিসটা যদি ঘুরে আসে তাহলে একটা পর্যায়কাল অতিক্রম হয়, পুরো জিনিসটা যদি ঘুরে আসে তাহলে একটা পর্যায়কাল অতিক্রম হয়। পুরো সার্কেল ঘুরে আসলে কত কোণ ঘুরলো, টোয়াইস পাই, টোয়াইস পাই অতিক্রম করে হচ্ছে টি সময় এক পর্যায়কালে, পর্যায়কাল যদি টি হয়, ঠিক আছে, পর্যায়কাল যদি টি হয় তাহলে টি সময়ে অতিক্রান্ত কৌণিক দূরত্ব কত হবে, টি সময় অতিক্রান্ত কৌণিক দূরত্ব হবে হচ্ছে টোয়াইস পাই, তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব হবে টোয়াইস পাই বাই টি। তো একক সময় অতিক্রান্ত কৌণিক দূরত্বটাই কি, ওমেগা,
তাহলে এই ওমেগা সমান আমরা আবার কি লিখতে পারি, টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে পর্যায়কাল, মানে একটা স্পন্দন করতে যে সময়টা লাগতেছে ইনটু টি। তো এইটা হচ্ছে আমার ওয়েভ ইকুয়েশন। এটা কসের জন্য আমরা করতে পারি, এক্স অক্ষ দিয়ে আমরা কসের জন্য দেখাইতে পারি, এটা কস টুয়াইস পাই বাই টি ইন্টু টি। এই জাস্ট এটা সাইনও হইতে পারে কসও হইতে পারে, ডিফারেন্ট কিছু না, সাইনও হইতে পারে কসও হইতে পারে। তাহলে সাইন আর কস দিয়ে আমরা বেসিক্যালি তরঙ্গকে প্রকাশ করি, ঠিক আছে। পিওর সাইন ওয়েভ আর কস ওয়েভ দিয়ে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি তরঙ্গকে প্রকাশ করি, ঠিক আছে। এখন আমরা যে তরঙ্গটা এখন পাইছি, ঠিক আছে, এখানে যে তরঙ্গটা পাইছি এটা হচ্ছে সময়ের সাথে তোমার হচ্ছে তরঙ্গটা আমরা দেখলাম, ঠিক আছে। মানে হচ্ছে এই সময়ের সাথে এটা উপরে নিচে নামতেছে, সময়ের সাথে এটা উপরে নিচে নামতেছে, ঠিক আছে, সময়ের সাথে উপরে নিচে নামতেছে। এখন সময়ের সাথে উপরে নিচে নামতেছে এইটা, ওকে। তো এখন আমরা যদি এরপরে যাই, এরপরে হচ্ছে চলো তরঙ্গ। তো চলো তরঙ্গটা কি, এটা শুধুমাত্র একটা পজিশনে উপরে নিচে নামবে না, এটা হচ্ছে একটা জায়গা পরিবর্তন করবে, সময়ের সাথে এটা জায়গা পরিবর্তন করবে, ঠিক আছে। মানে আমরা এতক্ষণ ধরে এই ধরনের ওয়েভটা দেখছি, সময়ের সাথে হচ্ছে একটা কণা এই উপরে নিচে নামতেছে, এই মোশনটা আমরা দেখছি, এইটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা কি শুধুমাত্র একটা পজিশনের জন্য, এই একটা পজিশনের জন্য, ঠিক আছে, এই একটা পজিশনের জন্য। এখন চলো তরঙ্গ মানে কি, চলো তরঙ্গটা হচ্ছে তোমার একটা পজিশনের জন্য হবে না, তোমার হচ্ছে এই তরঙ্গটা অ্যাকচুয়ালি বিভিন্ন স্থানে এটা চলাচল করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। চলো তরঙ্গ মানে কি, তরঙ্গটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। তার মানে শুধুমাত্র একটা পয়েন্টে না থেকে এটা হচ্ছে তোমার কি হবে, এটা হচ্ছে আরও অনেকগুলো পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্টে এটা মুভ করবে, ওকে। তো এটা হচ্ছে এইখানে এইভাবে মনে করো হচ্ছে তরঙ্গের মতন এইভাবে এটা মুভ করবে, ওকে। তো আমরা চলো তরঙ্গ এটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো একটু। তো এইখানের মধ্যে এটা একটু দেখো, এটা হচ্ছে আপাতত তোমার হচ্ছে স্থির অবস্থায় আছে। তো এখন আমরা যদি এইটা চেঞ্জ করি, দেখো এটা কি হচ্ছে আস্তে আস্তে মুভ করতেছে না বিভিন্ন জায়গায়। মানে আমরা এতক্ষণ ধরে এইটা নিয়ে আলোচনা করতেছিলাম, দেখো এই একটা পয়েন্ট যদি উপরে নিচে নামে, ঠিক আছে, এই একটা পয়েন্ট যদি উপরে নিচে নামে এই মুভমেন্টটা দেখতেছিলাম। এখন আমরা চাচ্ছি যে শুধু একটা পয়েন্ট না, একটা জায়গা জুড়ে এটা ছড়ায় পড়বে, তরঙ্গটা ছড়ায় পড়বে, এটা হচ্ছে চলো তরঙ্গ, এটা হচ্ছে কি চলো তরঙ্গ, ঠিক আছে। এইটাকে আমরা এখন ইকুয়েশনের মাধ্যমে কিভাবে দেখাবো, এই যে এই চলো তরঙ্গটা যেটা সময়ের সাথে উপরে নিচে নামবে এবং সময়ের সাথে এটা সামনে মুভ করবে, ঠিক আছে। এই যে দেখো এটা সামনে মুভ করতেছে, এই যে এই একটা আসতেছে, এটা সামনে সময়ের সাথে এটা মুভ করে 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 সামনে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের চলো তরঙ্গ। এখন এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো এইখানে তোমরা যদি ইকুয়েশনটা দেখতে পারো, এই সময়ের মতন এটা আছে, ঠিক আছে, এটা ওই ওমেগা টি বাই ওমেগা টি এর অংশটাই, আর মাঝখানে এই একটা ফাই আছে, এই ফাইটা চেঞ্জ করার কারণে, তার মানে বেসিক্যালি দেখো কস ওমেগা টি, এটা আমরা আগেই দেখছি, কস ওমেগা টি থাকলে জাস্ট এরকম উপরে নিচে নামবে, কিন্তু এইটার সাথে যদি একটা ভ্যারিয়েবল অ্যাড করে দেই ফাই, ঠিক আছে, এই ফাই যদি অ্যাড করে দেই আর যেটা স্থানের সাথে পরিবর্তন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স এর সাথে যদি পরিবর্তন হয় তাহলে হচ্ছে এটা কি হবে, তরঙ্গটা সামনে মুভ করবে, তরঙ্গটা সামনে মুভ করবে, ওকে। এখন আমরা যদি দেখি ওয়াই ইকুয়াল টু এ হচ্ছে তোমার বিস্তার আর কি, ঠিক আছে, তরঙ্গের বিস্তার। আমরা যে তরঙ্গটা দেখছি, ওকে, আমরা যদি তরঙ্গ একটা নেই, তরঙ্গটা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, এই ওয়েভটা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতেছে এটাই হচ্ছে বিস্তার, ঠিক আছে। এর মান যত বড় হবে তত হচ্ছে তরঙ্গটা বিস্তার তত বড় হবে। তাহলে এই ওয়াই ইকুয়াল টু এ সাইন, অথবা আমরা এই ক্ষেত্রে কসও লিখতে পারি,
cos ওমেগা টি, এটা হচ্ছে এক জায়গায় বসে থাকবে, ঠিক আছে। যদি এটার সাথে আমরা একটা জিনিস বিয়োগ করি, এটা হচ্ছে সময়ের সাথে শুধু পরিবর্তন হচ্ছে, স্থানের সাথে পরিবর্তন হচ্ছে না, তাহলে এইখানে আমার আরেকটা ভ্যারিয়েবল আনতে হবে ফাই, যেটা স্থানের সাথে পরিবর্তন হবে, যেটা এক্স এর সাথে পরিবর্তন হবে, এক্স এর সাথে পরিবর্তন হবে, সে এরকম একটা জিনিস আমাকে এখন আনতে হবে, ঠিক আছে। এক্স এর সাথে পরিবর্তন হবে, এক্স এর সাথে যেটা পরিবর্তন হবে ওইটাকে আমরা এই ফাই এক্সটা তোমার কি হবে, এই এক্স এর সাথে পরিবর্তন হবে, সমানুপাতিক এক্স, এক্স এর মান যত বড় হবে এই ফাই এক্সটা তত বড় হবে, তার মানে ফাই এক্স ইজ সমানুপাতিক কে এক্স, ঠিক আছে। এই ফাই এক্সটা কি, স্থানের যত তোমার স্থানটা তোমার চেঞ্জ হবে, এক্স এর মান যত বৃদ্ধি পাবে এটা তত কি হবে, এই তরঙ্গটাকে তত ডানে সরাবে। তাহলে এই ইকুয়েশনকে আমরা কি লিখতে পারি, এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমরা বেসিক্যালি পাই, ওকে। তার মানে এইখানে এই চলো তরঙ্গ বুঝার উপায় কি, যদি কনফিউশন হয়, সময়ের সাথে তো এটা উপরে নিচে নামবেই, ঠিক আছে, সময়ের সাথে তো উপরে নিচে নামবেই, স্থানের পরিবর্তনের সাথেও তরঙ্গটা উপরে নিচে নামবে। তো এখানে এক্স আছে, এক্সটা কি নির্দেশ করে, স্থানের সাথে তরঙ্গটা সামনে যাচ্ছে, ঠিক আছে। অবস্থান পরিবর্তনের সাথে তরঙ্গটাও কি হচ্ছে, আস্তে আস্তে সামনে যাচ্ছে, শুধু একটা কোণার মধ্যে নেই, এটা হচ্ছে আস্তে আস্তে সামনে মুভ করতেছে এভাবে, ওকে। তো এটা হচ্ছে আমার চলো তরঙ্গের ইকুয়েশন, ওকে। আমরা অত ডিটেলসে না গেলাম, এখন হচ্ছে এটা হচ্ছে আমার চলো তরঙ্গের সমীকরণ। তার মানে এটা আমরা বুঝতে পারলাম। তো চলো তরঙ্গের এখানে সময়ের সাথেও এটা পরিবর্তন হবে, স্থানের সাথেও এটা পরিবর্তন হবে, সময়ের সাথেও পরিবর্তন হবে, স্থানের সাথেও পরিবর্তন হবে। তো এরপরে আসা হচ্ছে স্থির তরঙ্গ, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে আমাদের স্থির তরঙ্গ। এখন স্থির তরঙ্গ কখন হবে, স্থির তরঙ্গ কখন হবে, ঠিক আছে। আমরা এটা একটু অ্যানিমেশন দিয়ে যদি দেখি তাহলে আরেকটু ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। এইটা হচ্ছে একটা চলো তরঙ্গ, ওকে, এভাবে এভাবে মুভ করতেছে। জাস্ট এইখানের মধ্যে এই যে ফাইটা আছে এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা কি হয়, আস্তে আস্তে সামনে মুভ করতে থাকে, ওকে। এটা এই ডিরেকশনে যাচ্ছে, আমরা আশা করি এটা দেখতে পাচ্ছি, ওকে। তো এখন এইখানের মধ্যে এই একটা ওয়েভ আছে, এটা কোন দিকে যাচ্ছে দেখো তো, এটা কোন দিকে যাচ্ছে, সময়টা যদি আমরা চেঞ্জ করি, দেখো এটা হচ্ছে এই দিকে আসতেছে, এটা হচ্ছে এই দিকে মুভ করতেছে, ওকে, এটা হচ্ছে এই দিকে মুভ করতেছে, ওকে। তো এটা এই দিকে মুভ করতেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই তরঙ্গটা এই দিকে মুভ করতেছে, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে এই y1 দিয়ে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। ওই আমরা যে একটু আগে ইকুয়েশনটা লিখছি ওইটার আরেকটা ভ্যারিয়েন্ট আর কি, এটা নিয়ে অত টেনশন করো না। আপাতত দেখো যে এটা কোন দিকে মুভ করতেছে, সময়ের সাথে এটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে, তাই তো, সময়ের সাথে এটা আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। এখন আরেকটা তরঙ্গ আমরা যদি দেখি, এইখানের মধ্যে আরেকটা তরঙ্গ যদি আমরা দেখি, এটা না বাদ দিয়ে এখন আমরা দেখব হচ্ছে এইটা, এই লাল তরঙ্গটা, এটা দেখো সময়ের সাথে কোন দিকে যাচ্ছে, এটা ডান দিকে যাচ্ছে, সময়ের সাথে এটা ডান দিকে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো এটা কোন দিকে যাচ্ছে, এইটা হচ্ছে ডান দিকে মুভ করতেছে। তো একটা তরঙ্গ বামে যাচ্ছে, একটা তরঙ্গ ডানে যাচ্ছে, ঠিক আছে। এটা যাচ্ছে ডানে, লালটা যাচ্ছে ডানে, আর ওই নীলটা যেটা আগে ছিল ওইটা যাচ্ছে বামে। তো দুইটাকে একসাথে দেখি, দুইটাকে আমরা একসাথে দেখি। তো এইটা লালটা তো ছিল, এখন হচ্ছে নীলটা। তো দেখো দুইটা অপোজিট ডিরেকশন থেকে আসতেছে, ঠিক আছে, দুইটা অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। এখন আসলে এই দুইটা এখন কি হবে, যোগ হবে। দেখো এখানে সময়ের সাথে যদি দেখো, আমি যদি একটু স্টপ করি এই মোমেন্টে, না একটু আগে নেই, দেখো এই যে যখন তারা একে অপরকে ক্রস করতেছে কোনো সময় কি হচ্ছে, সবগুলা পয়েন্ট তারা মিলে যাচ্ছে, সবগুলা পয়েন্ট কি হচ্ছে, মিলে যাচ্ছে। আবার কখনো দেখো যারা একে অপরকে ক্রস করতেছে কখনো কি হচ্ছে, দেখো তো এই যে এরকম পজিশন আসতেছে, একটার টপ পজিশন আরেকটার বটম পজিশন, এই দুইটা একে অপরকে কি করে ফেলবে, ক্যান্সেল করে ফেলবে, এই দুইটা একে অপরকে কি করে ফেলবে, ক্যান্সেল করে ফেলবে, ঠিক আছে, ওকে। তার মানে যখন দুইটা ওয়েভ
একটা আরেকটাকে ক্রস করতেছে, কখনো তারা মিলে যাবে, কখনো তাদের এই যে এই তোমার হাইট, এই দুইটা হাইট মিলে যাবে, আবার কখনো হাইট দুটো অপোজিট ডিরেকশনে থাকবে। এখানে হাইট দুটো অপোজিট ডিরেকশনে আছে, তার মানে ক্যান্সেল হয়ে যাবে। আবার কখনো হচ্ছে তোমার কি হইতে পারে, এই যে মুভ করতেছে মুভ করতেছে মুভ করতেছে 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 করতেছে, এই যে এই মিলে গেল, মিলে গেলে কি হবে, তোমার হাইটটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাবে। তো এরকম যখন দুইটা তোমার হচ্ছে তরঙ্গ একটা আরেকটার দিকে আসবে, ঠিক আছে, এই যে এরকম একটা আরেকটাকে ক্রস করতেছে, তো ক্রস করলে রেজাল্টেন্ট যদি যেটা পাবো, এটা হচ্ছে লিটারালি এই দুইটাকে যোগ করলে আমরা যেটা পাই আর কি, ঠিক আছে, যোগ করলে আমরা যেটা পাই। ওকে, এখানের মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ হয়েছে? ওকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একে অপরকে ক্রস করলো। এখন দেখো এই দুইটা যোগফলটা দেখতে কেমন হবে, যোগ হওয়ার পরে এই দুইটা তরঙ্গ যোগ হওয়ার পরে দেখতে এরকম হবে। দেখো এই, আমি যদি এটাকে দেখাই, মনে করো হচ্ছে এই পজিশনে এই দুইটা তরঙ্গ যখন মিলে যাবে, দেখো দুইটা মিলে একটা বড় ওয়েভ তৈরি করবে, আর এই দুইটা মিলে একটা আরও নিচে চলে যাবে, বড় নিচে চলে যাবে, ঠিক আছে। আবার এই দুইটা যখন অপোজিট ডিরেকশনে থাকবে, এই যে দেখো, ওকে, এই যে এরা যখন অপোজিট ডিরেকশনে আসে, তখন দেখো এই তাদের যোগফলটা একেবারে এরকম সোজা লাইন হয়ে গেছে, ঠিক আছে, তাদের যোগফলটা কি হয়ে গেছে, সোজা লাইন হয়ে গেছে। ওকে, তো এইটা যদি এখন আমরা অ্যানিমেশনে দেখি তাহলে সুন্দর করে বোঝা যায়। ওকে, এইটা হচ্ছে দুইটা তরঙ্গের যোগফলটা হচ্ছে এটা। ওকে, ওকে, তাহলে দুইটা তরঙ্গ হচ্ছে এই যে এই যোগ করলে এটা পাওয়া যায়। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটাকে আমি একটু সরায় ফেলাই, এখানের মধ্যে নীলটা যাচ্ছে বামে, কোনো কনফিউশন নাই, নীলটা যাচ্ছে হচ্ছে বামে। ওকে, লালটা যাচ্ছে হচ্ছে ডানে, লালটা যাচ্ছে হচ্ছে ডানে, ঠিক আছে, নীলটা যাচ্ছে বামে, লালটা যাচ্ছে ডানে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এই দুইটার যে যোগফল আছে, এই যোগফলটা কোথাও কি যাচ্ছে? দেখো এই যোগফলটা কিন্তু কোথাও যাচ্ছে না, ওভারঅল কিন্তু এটা এক জায়গাতেই বসে আছে, ঠিক আছে, এটা খালি এক জায়গায় উপরে নিচে মুভ করতেছে, ঠিক আছে, এক জায়গায় উপরে নিচে মুভ করতেছে, ঠিক আছে, এটা ডানে বা বামে যাচ্ছে না, ঠিক আছে, ডানে অথবা বামে যাচ্ছে না। দেখো এক জায়গায় মাল্টিপল পজিশনে যে স্পন্দন হচ্ছে, উপরে নিচে কম্পন হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না। তার মানে দুইটা চল তরঙ্গকে আমরা যদি যোগ করি, এরকম একটা তরঙ্গ পাই, এটা হচ্ছে স্থির তরঙ্গ। এটাই কি আমাদের স্থির তরঙ্গ। কারণ কি, এটা দেখো ডানে অথবা বামে কিন্তু মুভ করতেছে না, এটা জাস্ট একই জায়গায় স্পন্দন হচ্ছে, উপরে নিচে নামানামি করতেছে, ঠিক আছে, এইটাই হচ্ছে কি আমাদের স্থির তরঙ্গ, ঠিক আছে। তার মানে দুইটা চল তরঙ্গ যদি আমরা যোগ করি, হ্যাঁ, সেম ফ্রিকোয়েন্সি দুইটা চল তরঙ্গ যদি আমরা যোগ করি, তাহলে একটা আমরা কি পাই, স্থির তরঙ্গ পাই। হ্যাঁ, দুইটার কম্পাঙ্ক যদি একই হয়, দুইটা চল তরঙ্গকে আমরা যদি যোগ করি, তাহলে কি পাই, একটা স্থির তরঙ্গ আমরা পাই, ঠিক আছে। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা যদি এখানে যাই, তাহলে স্থির তরঙ্গ আমরা কিভাবে পাবো? স্থির তরঙ্গ পাবো এরকম দুইটা চল তরঙ্গ যদি যোগ করে, একটা হচ্ছে মনে করো y1, একটা তরঙ্গ হচ্ছে a cos kx মাইনাস ওমেগা টি, ঠিক আছে, এটা হচ্ছে ডান দিকে যাবে, আরেকটা হচ্ছে a cos kx প্লাস ওমেগা টি, এটা মনে করো বাম দিকে যাবে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার চল তরঙ্গ, এটা ডানে যাবে এটা বামে যাবে। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি, ঠিক আছে, এই দুইটাকে যদি আমি যোগ করি, y1 প্লাস y2, ঠিক আছে, এই দুইটাকে যদি আমি যোগ করি, আমরা তো ভিজুয়ালি দেখলাম, এখন একটু ম্যাথমেটিক্যালি দেখি ইকুয়েশন দুইটা যোগ করলে কি পাই। ওকে, তো এখান থেকে a কমন যাবে, a কমন গিয়ে cos kx মাইনাস ওমেগা টি প্লাস cos kx, এখানে প্লাস হবে, প্লাস ওমেগা টি। এখন দেখো এটা হচ্ছে cos
এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বির ফর্মুলা। ঠিক আছে, এখন এটা যদি তোমাদের ত্রিকোণমিতি মনে না থাকে আমি একটু আবার লিখি, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বির ফর্মুলা কি 2 ইন্টু কস এ কস বি। তাহলে আলটিমেটলি আমার আসে কি, এই যে দেখো এখানের মধ্যে আসে এ কস কে এক্স ইন্টু কস ওমেগা টি। এটা হচ্ছে আমার স্থির তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, স্থির তরঙ্গের সমীকরণ। এটা স্থির হয়ে গেল কেন, ইকুয়েশন দেখলে বুঝবা যে এই যে একটা কস ওয়েভ, এই একটা কস ওয়েভ হচ্ছে আমি সময়ের সাথেও পরিবর্তন, স্থানের সাথেও পরিবর্তন করতে পারতাম, সময়ের সাথেও পরিবর্তন করতে পারতাম, কিন্তু এখন দেখো দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এই এক্স অংশ আলাদা হয়ে গেছে এবং এই সময়ের সাথে অংশটা আলাদা আলাদা হয়ে গেছে। যেহেতু এই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, এখন এটা স্থির হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, স্থির। ওকে, তো ইকুয়েশন দেখে আমরা মোটামুটি বুঝলাম যে এটা হচ্ছে আমার স্থির তরঙ্গ। ওকে, তো এইটাকে এইখানের মধ্যে এই যে কেটা আছে, এই কেটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি টোয়াইস পাই বাই ল্যামডা। ঠিক আছে, ল্যামডা টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, আর এটা হচ্ছে ওমেগা টি। ঠিক আছে, টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। স্থির তরঙ্গের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো, চল তরঙ্গ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, স্থির তরঙ্গ কি একটা জায়গায় বসে থাকে। ঠিক আছে, স্থির তরঙ্গটা কি হবে, একটা জায়গায় বসে থাকে। তো এইখানের মধ্যে আমরা যদি আবার আগের এখানে যাই, তো আমরা হচ্ছে এই দুইটা চল তরঙ্গের, ঠিক আছে, এইখানের মধ্যে হচ্ছে এইটা নেই, এই একটা ওয়েভ নিলাম, এটা হচ্ছে বামে যাচ্ছে, এটা ডানে যাচ্ছে, দুইটা যোগ হয়ে স্থির তরঙ্গ তৈরি হচ্ছে, তাই তো। এটা হচ্ছে আমার স্থির তরঙ্গ, একটা জায়গায় আছে, কিন্তু এটা ইনফিনিটি ধরে আছে। ঠিক আছে, স্থির তরঙ্গটা কি অসীম পর্যন্ত আছে, অসীম পর্যন্ত আছে। এটা কি নির্দিষ্ট জায়গায় থাকতে পারে? চল তরঙ্গ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে থাকবে। ঠিক আছে, স্থির তরঙ্গ তো এক জায়গায় বসে থাকে, তাহলে একটা নির্দিষ্ট জায়গায় কি আমি এটাকে ইয়া করে দিতে পারি? হ্যাঁ, করে দিতে পারি। ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায় এই আমি স্থির তরঙ্গটা রেখে দিতে পারি। ওকে, তো ওইটা আমরা এখন একটু দেখি। স্থির তরঙ্গ তার মানে হচ্ছে এরকম অসীম পর্যন্ত থাকা লাগবে এমন না, এটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আটকানো যেতে পারে। ওকে, তো এটা অসীম পর্যন্ত না নিয়ে আমি হচ্ছে এখানে কাজ করি, এইখানের মধ্যে একটা কনস্ট্রেন্ট দিয়ে দেই যে এই এক্স এর ভ্যালু, এইখানে 0 থেকে আমরা হচ্ছে ল্যামডা সমান নিচে হচ্ছে 5, ওকে 10 পর্যন্ত রাখলাম। ঠিক আছে, এই যে 10, এখানের মধ্যে আমরা কি করলাম, এখানের মধ্যে হচ্ছে এই জিনিসটা অসীম না করে একটা নির্দিষ্ট জায়গায় আমি আটকায় দিছি, একটা নির্দিষ্ট জায়গায় আমি আটকায় দিছি। তাহলে হচ্ছে দেখো এইখানের মধ্যে আমরা ওকে দেখো এই এতটুকু জায়গার মধ্যে হচ্ছে দেখো এই তরঙ্গটা অবস্থান করতেছে, শুধু এতটুকু জায়গার মধ্যে, এটা সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, জাস্ট এইটুকু জায়গার মধ্যে এটা মুভ করতেছে। তো এইখানে কয়টা তরঙ্গ আছে আমরা যদি একটু হিসাব করি, এখানে কয়টা তরঙ্গ আছে এটা যদি আমরা একটু হিসাব করি, এইখানের মধ্যে আমরা যদি হিসাব করি এখানে কয়টা তরঙ্গ আছে। ওকে দেখো এখানের মধ্যে এইখান থেকে শুরু হয়ে, ওকে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা তরঙ্গ, এইখান থেকে শুরু হয়ে এখানে আরেকটা তরঙ্গ আছে। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত দুইটা তরঙ্গ আছে। ওকে, এখন আমি যদি এই ওয়েভগুলার তরঙ্গ দৈর্ঘ্য যদি একটু, তরঙ্গ দৈর্ঘ্য মনে করো 5 না দিয়ে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য 5 না দিয়ে আমি যদি মনে করো 10 দিয়ে দেই, তরঙ্গ দৈর্ঘ্য বড় করে দিলাম, তাহলে শুধুমাত্র এখন দুইটা তরঙ্গের জায়গায় এখন একটা তরঙ্গ আছে। দুইটা তরঙ্গের জায়গায় এখন কয়টা তরঙ্গ আছে, একটা তরঙ্গ। তার মানে এটা আশা করি বুঝতে পারছো, তার এইটুকু আশা করি বুঝতে পারছো। ওকে, স্থির তরঙ্গটা তার মানে এইটুকু জায়গার মধ্যে আছে, মানে এই যে দেখো এখানের মধ্যে 10 একক জায়গার মধ্যে আছে একটা তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য কত এত। এইখানের মধ্যে অর্ধেকও আমি করে দিতে পারি, এখানের মধ্যে হচ্ছে 5ও আমি দিতে, 5 না 20,
ঠিক আছে, এখানে এটাও একটা স্থির তরঙ্গ। ওকে, এটা স্ট্রিংয়ের মতন অনেকটা, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিংয়ের মতন। তো আমরা কতটা এখানের মধ্যে আমি যদি এটা আরও কমায় মনে করো 2.5 করে দেই, তাহলে দেখো এখানে হচ্ছে একসাথে চারটা তরঙ্গ আছে, এখানে চারটা তরঙ্গ আছে। একসাথে কয়টা তরঙ্গ আছে? এখানে চারটা তরঙ্গ। তার মানে ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করে হচ্ছে এই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কয়টা তরঙ্গ থাকবে এটা আমরা দেখতে পাইলাম। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, সেটা হচ্ছে এখানের মধ্যে এতক্ষণ ধরে যে আমি ভ্যালুগুলো চেঞ্জ করতেছিলাম, ওকে, আবার আমি আগের মতন 5 দিয়ে দিই। ওকে, 5 দিলাম, ঠিক আছে। 5 দিলে তোমরা হচ্ছে আপাতত এখানের মধ্যে এই দুইটা পয়েন্টের এই দুইটা প্রথম আর শেষ পয়েন্টের দিকে তাকাও, প্রথম আর শেষ পয়েন্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার মনে করো সুতা, স্ট্রিং, ঠিক আছে, বা এইটার সাথে হচ্ছে এই স্থির তরঙ্গটা আছে। ওকে, তুমি মনে করো অনেকটা গিটারের স্ট্রিংয়ের মতন এই দুই মাথাটা আটকানো, গিটারের স্ট্রিংয়ের এই দুই মাথাটা আটকানো, ঠিক আছে। এখন তুমি যখন মনে করো হচ্ছে বল প্রয়োগ করলা, তখন ওইটার মধ্যে একটা চল তরঙ্গ তৈরি হবে, ওইটা বাড়ি খেয়ে আরেকটা অপোজিট থেকে চল তরঙ্গ আসবে, দুইটা মিলে একটা স্থির তরঙ্গ তৈরি করবে আর কি। বেসিক্যালি গিটারের মধ্যে তুমি যখন এইভাবে স্ট্রিং দিয়ে প্লে করো, তখন হচ্ছে একটা তরঙ্গ তৈরি হবে, চল তরঙ্গ এইভাবে যাবে, তারপরে দেখবে যে এই পর্যন্ত শেষ, ওইখানে বাড়ি খেয়ে আরেকটা তরঙ্গ তৈরি হবে, দুইটা একে উপরে পাতিত হয়ে একটা স্থির তরঙ্গ তৈরি হবে। গিটারের মধ্যে বেসিক্যালি একটা স্থির তরঙ্গ থাকে। এখন দেখো গিটারের এই দুই মাথায়, চিন্তা করো, এই দুই মাথায় তোমার হচ্ছে অবশ্যই এই তরঙ্গগুলার ভ্যালু কত হইতে হবে? 0 হওয়া লাগবে। এইখানের মধ্যেও 0 হইতে হবে, এইখানের মধ্যেও 0 হইতে হবে, ঠিক আছে। দেখো এই যে কম্পন করতেছে, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু 0 হওয়া লাগবে। ওকে, এটা কেন? কারণ হচ্ছে যদি 0 না হয় তাহলে কি হবে? মনে করো 0 না হয়ে আমি মনে করো এইভাবে দিলাম, ওকে, আমরা হচ্ছে 0 যদি না হয়, এরকম একটা কেস আমরা একটু দেখি। এখন হচ্ছে দেখো এই মাথাটা আছে, ঠিক আছে, এই মাথাটা এখানের মধ্যে আছে, এই যে এইখানের মধ্যে এই মাথাটা জায়গা মতনই আছে। সমস্যা হচ্ছে এই মাথা নিয়ে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তারটা ছিঁড়েই গেছে, ঠিক আছে। তুমি যখন হচ্ছে স্ট্রিং দিয়ে প্লে করতেছো, ঠিক আছে, যখন হচ্ছে এটা কম্পন হচ্ছে, এই দুইটা যদি 0-তে না আসে, এই মাথাটা দেখো 0-তে নাই, ওকে, এই মাথাটা 0-তে নাই, সে উপরে যাচ্ছে, সে এখানে আর 0-তে নাই। 0-তে না থাকলে কি হচ্ছে? এটা উপরে চলে যাচ্ছে, তার মানে এটা ছিঁড়েই পড়ে যাবে। এই স্ট্রিংটা কি, এই তরঙ্গটার বজায় থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা কি হবে? ছিঁড়ে পড়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে। তুমি হচ্ছে যদি তোমার একটা নির্দিষ্ট জায়গায় স্থির তরঙ্গ রাখতে হয়, তাহলে দুইটা মাথা 0-তে থাকতে হবে। এইটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এইটা যদি রাখতে হয় তাহলে আমি দেখো ল্যামডার মান যে কোনো কিছু দিতে পারবো না। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। দেখো ল্যামডার মান আমি যখন 6 দিছি, 6 দেওয়ার পরে দেখো এক মাথা ছিঁড়ে গেছে, কিন্তু আমি যদি 5 দেই তাহলে দেখো ঠিক আছে, এই দুই মাথা অ্যাটাচড আছে। এই যে এখানের মধ্যে যে দুই মাথার কথা বলতেছি, এই মাথা অ্যাটাচড আছে। আমি 6 দিলে এটা হইতো না, 6 দিলে একটা মাথা ছিঁড়ে যাবে। তো তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো মানের হইতে পারবে না। তরঙ্গ দৈর্ঘ্য এখানের মধ্যে তুমি যে কোনো ভ্যালু দিতে পারো না। 5 দিতে পারবা, তুমি হচ্ছে এখন যদি দেখো এরপরে হচ্ছে 2.5 দিতে পারবো, 2.5 দিতে পারবো, ঠিক আছে। 2.5 দিলেও দেখো এই দুইটা মাথা এক জায়গায় থাকে, তার মানে স্থির তরঙ্গটা বজায় থাকবে। আমি হচ্ছে 2.5 দিতে পারবো, তারপরে হচ্ছে মনে করো যদি 10 দেই, হ্যাঁ 10 দিলেও কি হচ্ছে, এটা স্থির তরঙ্গটা বজায় থাকবে। কিন্তু আমি যদি মনে করো 12 দেই, তাহলে এটা হচ্ছে কি, এই জায়গার মধ্যে এই স্থির তরঙ্গটা থাকতে পারবে না, কারণ এখানে এটাকেও 0-তে থাকতে হবে, এই পয়েন্টটাকেও 0-তে থাকতে হবে, এই পয়েন্টটাকেও 0-তে থাকতে হবে। না থাকা মানে কি, এটা ছিঁড়ে গেছে, এটা হচ্ছে ভ্যালিড হবে না, এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এটা থাকতে পারবে না। তার মানে আমরা দেখো এই স্থির তরঙ্গের মধ্যে কোয়ান্টাইজেশন ব্যাপারটা বুঝতে পারলাম। দেখো এই স্থির তরঙ্গে, ঠিক আছে, একটা আবদ্ধ অংশে, ঠিক আছে, এই দুই মাথা যদি বাধা থাকে, এই একটা তরঙ্গের দুই মাথা যদি বাধা থাকে, তাহলে এই দুই মাথা অবশ্যই হচ্ছে এই বাধা যদি থাকে, তাহলে যে কোনো মানে ল্যামডা নিয়ে এটা থাকতে পারবে না,
ঠিক আছে, যে কোনো মানের ল্যামডা নিয়ে এটা থাকতে পারবে না। ল্যামডার মান এই যে এরকম এখানে 12 আমি রাখতে পারবো না। দুই মাথা যদি বাধা থাকে আমাকে এটা 10 করতে হবে। তাহলে এখানে দেখো এই মাথাও বাধা থাকতে পারে, এই মাথাও বাধা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি 12 দিলে এক মাথা বাধা থাকবে, আরেক মাথা বাধা থাকবে না। ঠিক আছে, তো এই ল্যামডার মান হচ্ছে যে কোনো মান হইতে পারে না। ল্যামডার মান হচ্ছে 2.5 হইতে পারে, আমরা দেখলাম 5 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে, এই ভ্যালুগুলো হইতে পারে। এই জিনিসটা কি অনেকটা কোয়ান্টাইজেশনের মতন না? এই জিনিসটা কি অনেকটা কোয়ান্টাইজেশনের মতন। ল্যামডার মান যে কোনো ভ্যালু হইতে পারে না। স্থির তরঙ্গ, একটা আবদ্ধ স্থির তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো মান হইতে পারে না। ঠিক আছে, যে কোনো মানের হইতে পারে না। ওকে, এটা আমরা ইকুয়েশন দিয়েও দেখাইতে পারি। তো আপাতত জাস্ট এই আইডিয়াটা বোঝাটা ইম্পর্টেন্ট। আবদ্ধ স্থির তরঙ্গ, আবদ্ধ স্থির তরঙ্গে, স্থির তরঙ্গে ল্যামডা যে কোনো মান হতে পারে না, যে কোনো মান হতে পারে না। তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো মান হইতে পারে না। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা কি জিনিস চলে আসলো? কোয়ান্টাইজেশন চলে আসলো। বোর পরমাণু মডেলে কোয়ান্টাইজেশন করা হয়েছে। তার মানে কি, বোর পরমাণু মডেল বলছে যে ইলেকট্রনের শক্তি যে কোনো মান হইতে পারবে না, কয়েকটা নির্দিষ্ট মান হইতে হবে। এখন কেন নির্দিষ্ট মান হবে সেইটার ব্যাখ্যা উনি দিতে পারে নাই, কিন্তু এই তরঙ্গ থেকে আমরা এটার অ্যান্সার পাইতে পারি। দেখো এই যে স্থির তরঙ্গে এত পড়াশোনা করছি হচ্ছে এই আবদ্ধ স্থির তরঙ্গের আলোচনা করার জন্য। ঠিক আছে, স্থির তরঙ্গ যদি একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে তাহলে এই দুইটা মাথা কি হবে, তার হচ্ছে 0 পয়েন্টে থাকতে হবে। এটা যদি রাখতে হয় তাহলে তুমি যে কোনো মানের ল্যামডা রাখতে পারবে না। তরঙ্গ দৈর্ঘ্যটা এই যে 2.5, 5, 10, 20 এরকম মানের হইতে হবে। যদি না হয় তাহলে এটা হচ্ছে এই তরঙ্গটা এখানে থাকতে পারবে না। ঠিক আছে, স্থির তরঙ্গটা এখানে থাকতে পারবে না। তাহলে আবদ্ধ স্থির তরঙ্গের ল্যামডা যে কোনো মান হতে পারে না। এটা তোমরা ফিজিক্সেও পড়বা। ঠিক আছে, ফিজিক্সে যখন গিটার স্ট্রিংয়ের মধ্যে ম্যাথগুলা করবা তখন দেখবা যে এটা যে কোনো ভ্যালু হইতে পারে না। এইখানের মধ্যে ল্যামডা সমান হবে তোমার ল্যামডা সমান হবে হচ্ছে 2L/n। এটা হবে ল্যামডা এর মান, এই ভ্যালুগুলো হইতে পারবে। 2L মানে কি, এই যে এইখান থেকে এখানে দৈর্ঘ্যটা, এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে L, এই পুরা দৈর্ঘ্যটা কি অ্যাকচুয়ালি L। ঠিক আছে, এখন L এর মান আমরা কত বসাইছি? L এর মান আমরা বসাইছি হচ্ছে 10। ঠিক আছে, L এর মান আমরা কত বসাইছি? 10। তাহলে ল্যামডা এর মান কত কত হইতে পারে? 2 × 10/n, এই ভ্যালুগুলো হইতে পারবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যর পারমিটেড ভ্যালুগুলো কত? 20/n। এই ক্ষেত্রে দেখো 10 একক দূরত্ব, 10 একক দৈর্ঘ্যের তোমার হচ্ছে আবদ্ধ কন্ডিশনের জন্য, ঠিক আছে, এরকম 10 এখান থেকে এখানে 10 মিটার 10 একক দূরত্বের জন্য ল্যামডার মান কত হইতে পারে? 20/n। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্য হইতে পারে হচ্ছে n এর মান 1 হইতে পারে, n এর মান 1, 2, 3 এইগুলো হইতে পারে। তাহলে এখানে ল্যামডার মান যদি 1 হয় তাহলে 20 হইতে পারে। তাহলে ল্যামডার মান ম্যাক্সিমাম 20 হইতে পারবে। 2 যদি বসাই তাহলে 10 হইতে পারবে। 3 যদি বসাই তাহলে কত হবে? 20/3 হইতে পারে। 4 যদি বসাই তাহলে 20/4 মানে হচ্ছে 5 হবে। ঠিক আছে, 20/4 মানে কত? 5 হবে। ওকে, 20/4 মানে হচ্ছে 5 হইতে পারে, 20/5 মানে হচ্ছে 4 হইতে পারে। তো আমরা একটু দেখি আর কি। ঠিক আছে, এই মানগুলো একটু বসাই। আমরা তো 20-10 অলরেডি দেখছি। ঠিক আছে, 20-10 অলরেডি দেখছি। দেখো এই দুই মাথাটা অলওয়েজ অ্যাটাচ থাকবে। হ্যাঁ, তো এখন আমরা যদি এইখানের মধ্যে, ওকে, তো এখন আমরা হচ্ছে ল্যামডা এর মানগুলো একটু চেঞ্জ করব। এখানের মধ্যে 20/3 দিই। দেখো ওই দুই মাথা কিন্তু আবদ্ধই আছে। ঠিক আছে, একটা পিকুলিয়ার ভ্যালু কিন্তু কাজ করছে। আমরা হচ্ছে 5 বসাইছি, 4 দিয়েও কাজ হবে। ঠিক আছে, 4 দিয়েও কাজ হবে। দেখো এই যে দুই মাথা কিন্তু আবদ্ধ আছে। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানের মধ্যে এই যে আমার ফর্মুলাটা ছিল ল্যামডা = 2L/n। তার মানে এই স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কয়েকটা নির্দিষ্ট মান হইতে পারে। সর্বোচ্চ কত মান হইতে পারে? যদি L এর মান 10 হয় তাহলে ল্যামডা এর মান সর্বোচ্চ হইতে পারবে হচ্ছে 20, তারপরে 10, তারপরে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে 20/3 হইতে পারে, তারপরে 4 দ্বারা ভাগ করলে 5, 4,
তারপরে হচ্ছে আমরা যদি আরও বাড়াইতে থাকি 6 দ্বারা ভাগ করি তাহলে 20/6, 7 দ্বারা ভাগ করলে 20/7, তার মানে এই ভ্যালুগুলো হইতে পারে বেসিক্যালি। ঠিক আছে, যে কোনো মান হইতে পারবে না, কয়েকটা নির্দিষ্ট মান হইতে পারে। এই যে আবদ্ধ স্থির তরঙ্গের যে কোয়ান্টাইজেশনের আইডিয়াটা, এটাই হচ্ছে ব্রোগলির মনে করো যে সবচেয়ে বড় অবদান আর কি। ঠিক আছে, ওকে। তার মানে এখন আমরা যদি এইখানের মধ্যে যাই, আমাদের নোটে যাই, আমরা স্থির তরঙ্গ দেখছি। ওকে, স্থির তরঙ্গ আমরা দেখছি। এখন নির্দিষ্ট দৈর্ঘ্যের তারে স্থির তরঙ্গ, নির্দিষ্ট দৈর্ঘ্যের তারে স্থির তরঙ্গ, তার মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। ঠিক আছে, এই দৈর্ঘ্যের মধ্যে তোমার যদি স্থির তরঙ্গ থাকে, ঠিক আছে, স্থির তরঙ্গ থাকে, তাহলে এই দুই মাথাটা অবশ্যই 0 পয়েন্টে থাকতে হবে। এই x=0 হইলে y এর মান 0 হইতে হবে। আবার x= যদি l হয়, মনে করে এত দূরত্ব, এই l দৈর্ঘ্যের একটা তার, x= যদি l হয় তাহলে y এর মানটা 0 হইতে হবে। এই কন্ডিশনে কোয়ান্টাইজেশন চলে আসে। এটাই কি আমার কোয়ান্টাইজেশন কন্ডিশন। তো আমার স্থির তরঙ্গের ইকুয়েশনটা ছিল হচ্ছে এই যে এইটা থেকে আমরা পরবর্তীতে কি দেখলাম, এই কন্ডিশনের জন্য আমার যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো ওইগুলোর ভ্যালু হইতে পারে হচ্ছে কত, 2l/n। এটারও তো এক্সপ্লেনেশন আমরা গেলাম না, জাস্ট আমরা বললাম যে এই ল্যামডার ভ্যালু কয়েকটা নির্দিষ্ট মান হইতে পারে, n এর ভ্যালু কত হইতে পারে 1 2 3 4 5, এই যে এরকম ভ্যালু। তার মানে ল্যামডা এর মান কত হইতে পারে, 1 বসাইলে হবে 2l, তারপরে 2l/2, 2l/3, 2l/4, 2l/5, 2l/6, এরকম। তো তরঙ্গ দৈর্ঘ্যগুলা কয়েকটা নির্দিষ্ট মান হইতে পারবে। ঠিক আছে, তো আবদ্ধ স্থির তরঙ্গ এই কন্ডিশনটা কি আমাদের কাছে কি জন্য রিলেভেন্ট? কারণ আমাদের যে বোর মডেলটা আছে, ঠিক আছে, বোর মডেলের একটা বোর মডেলটা কেমন, একটা বৃত্তাকার কক্ষপথ চিন্তা করা হয়েছে। ঠিক আছে, বোর মডেলে বেসিক্যালি একটা বৃত্তাকার কক্ষপথ চিন্তা করা হয়েছে। বৃত্তাকার কক্ষপথও কিন্তু একটা আবদ্ধ কন্ডিশন। ঠিক আছে, বৃত্তাকার কক্ষপথেও কি একটা আবদ্ধ কন্ডিশন। এই হচ্ছে মনে করো আমার সার্কেল। ওকে, এই হচ্ছে আমার সার্কেল। এই সার্কেলের মধ্যেই যদি একটা স্থির তরঙ্গ থাকে, ঠিক আছে, এই সার্কেলের মধ্যে যদি একটা স্থির তরঙ্গ থাকে, তাহলে মনে করো এটা হচ্ছে একটা স্থির তরঙ্গ থাকলে মনে করো এটা এখান থেকে শুরু হলো, উপরে গেল, তারপর নিচে নামলো, তারপর আবার উপরে যাবে, আবার নিচে নামবে, তারপর আবার উপরে যাবে, আবার নিচে নামবে, এরকম। ঠিক আছে, এরকম একটা তোমার হচ্ছে স্থির তরঙ্গ থাকতে পারে। আমরা এটা পরে ভিজুয়ালাইজ করবো, অসুবিধা নাই। কিন্তু এখানের মধ্যে দেখো এটা কিন্তু একটা আবদ্ধ কন্ডিশন। এখানে এসে এই দুইটা কিন্তু মিলাই লাগবে, এটার প্রথম মাথা আর এটার শেষ মাথা এসে মিলা লাগবে। কিন্তু এই যে এইখানে যেমন এই দুই মাথা 0-তে থাকা লাগবে, এই যে এইটা এই জায়গার প্রথম যেখান থেকে শুরু হয়েছে এটা এখানে এসে মিলতে হবে। যদি না মিলে তাহলে এই যে দেখো এটা এরকম আলাদা হয়ে গেল, তাহলে এই তরঙ্গটা তো এক্সিস্ট করবে না। এই তরঙ্গটা কি, এই স্থির তরঙ্গটা হচ্ছে এক্সিস্ট করবে না, এই অরবিটও এক্সিস্ট করবে না। তো আমরা অ্যাকচুয়ালি এখন আমরা হচ্ছে এইটার মাধ্যমে ডি ব্রগলি অ্যাকচুয়ালি বোর মডেলের তোমার কি জন্য স্টেবল অরবিটগুলা কি জন্য থাকে ওইটার ব্যাখ্যা দিছে। ঠিক আছে, স্টেবল অরবিটগুলা কি জন্য থাকে ওইটার ব্যাখ্যা দিছে। বোর বেসিক্যালি বলছে যে ইলেকট্রন কয়েকটা নির্দিষ্ট কক্ষপথে থাকতে পারে। কেন থাকবে, ওই কক্ষপথগুলোই কেন স্পেশাল, কারণ ওই কক্ষপথে হচ্ছে এই যে এরকম হচ্ছে কয়েকটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই যে একটা তোমার হচ্ছে কমপ্লিট তৈরি করতে পারে। ঠিক আছে, ওকে। তো ডি ব্রগলির বস্তু তরঙ্গ এবং ইলেকট্রনের কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথে এখন স্থির তরঙ্গ, এইটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো এখন বৃত্তাকার কক্ষপথে স্থির তরঙ্গ, এটার বেসিক আইডিয়া তো আমরা দেখছি। মনে করো এই হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথ, এইটার মধ্যে একটা স্থির তরঙ্গ মনে করো এখান থেকে স্টার্ট হইলো। ঠিক আছে, একটা স্থির তরঙ্গ এইখান থেকে মনে করো স্টার্ট হইলো, তাহলে এটা হচ্ছে এই উপরে যাবে, নিচে আসবে, এই একটা তরঙ্গ। ঠিক আছে, এই একটা তরঙ্গ,
একটা আঁকলাম, আরেকটা আঁকি, আরেকটা পসিবল, এই একটা আরেকটা, তাহলে দুইটা আঁকলাম, আরেকটা আঁকি, একটা দুইটা, ঠিক আছে, জোর করে মিলাই দিলাম আর কি। এ হচ্ছে এরকম তরঙ্গ, স্থির তরঙ্গ থাকতে পারে। এখন আমরা সোজা লাইনে না দেখে, এই যে এরকম সোজা লাইনে না দেখে বৃত্তাকার পথে দেখতেছি, বৃত্তাকার পথে দেখতেছি, ঠিক আছে। এখন এখন আমরা আবার প্রথমে যাব, ডি ব্রগলির সূত্র অনুসারে উনি হচ্ছে ল্যামডা ই বাইর করতে পারবে, তাই না? ইলেকট্রনের ভর আর বেগ, ঠিক আছে, ইলেকট্রনের ভর আর বেগ থেকে ল্যামডা ই বাইর করতে পারবে, ল্যামডা ই বাইর করতে পারবে, ল্যামডা ই বাইর করতে পারবে। ল্যামডা ই এর মানটা কত হবে? ল্যামডা ই এর মানটা হবে এইচ বাই ইলেকট্রনের ভরবেগ। এটা হচ্ছে ইলেকট্রনের জন্য। তার মানে ইলেকট্রনের এই যে গাইডিং ওয়েভ লেন্থ, বা এটাকে আমরা বলি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এখন স্থির এই তরঙ্গটা কি ধরনের তরঙ্গ? এই তরঙ্গটা, এই তরঙ্গটা এটা হচ্ছে স্থির তরঙ্গ, স্পেসিফিক্যালি বৃত্তাকার পথে আবদ্ধ তরঙ্গ। এটা হচ্ছে বৃত্তাকার পথে, এটা কি ধরনের তরঙ্গ? বৃত্তাকার পথে আবদ্ধ স্থির তরঙ্গ, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসিফিক্যালি বৃত্তাকার পথে আবদ্ধ স্থির তরঙ্গ। প্রথমত এটা স্থির, তারপরে হচ্ছে এটা কি? আবদ্ধ। হ্যাঁ, আবদ্ধ। আবদ্ধ স্থির তরঙ্গ মানে কি? একটা কোয়ান্টাইজেশন রুল চলে আসে, ঠিক আছে। ল্যামডার মান যে কোনো ভ্যালু হইতে পারে না। আবদ্ধ স্থির তরঙ্গ মানে কি? এখানে ল্যামডার একটা সূত্র আছে। ল্যামডার সূত্রটা কি আমরা পড়ছিলাম? ল্যামডা ইকুয়াল টু 2L বাই এন, ঠিক আছে। ল্যামডা ইকুয়াল টু 2L বাই এন। তো এইখানের মধ্যে আমরা কি লিখতে পারি? 2L ইকুয়াল টু এন ল্যামডা, 2L ইকুয়াল টু এন ল্যামডা। তো এইখানের জন্য এই কন্ডিশনের জন্য এখানে হচ্ছে আমরা যে কন্ডিশনটা আসবে আর কি, ঠিক আছে, বৃত্তাকার কক্ষপথে হচ্ছে এই যে L 2L, এটা হচ্ছে বেসিক্যালি ওই বৃত্তাকার কক্ষপথের পরিধি আর কি, ঠিক আছে, বৃত্তাকার কক্ষপথের পরিধি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বৃত্তাকার কক্ষপথে ব্যাসার্ধের সাথে সম্পর্ক, টোয়াইস পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, টোয়াইস পাই আর ইকুয়াল টু এন ল্যামডা। এইটা হচ্ছে বেসিক্যালি উনি দাঁড় করাইছে, ঠিক আছে। এই যে আবদ্ধ স্থির তরঙ্গ থেকে এটা উনি দাঁড় করাইছে। তার মানে এটা কি বলতেছে? দেখো, এটা বলতেছে হচ্ছে ল্যামডা তো ফিক্সড, হ্যাঁ, ইলেকট্রনের ল্যামডা হচ্ছে ফিক্সড, ইলেকট্রনের ল্যামডা ফিক্সড। এন এর মানের উপর ভিত্তি করে আর এর মানটা ঠিক হবে, এই এন এর মানের উপর ভিত্তি করে আর এর মানটা ঠিক হবে। তার মানে আর সমান এন ল্যামডা বাই টোয়াইস পাই। তো এন এর মান দেখো, প্রথম কক্ষপথে এন এর মান 1, তাহলে আর এর মান কত? ল্যামডা বাই টোয়াইস পাই, ঠিক আছে। আর এর মান কত? ল্যামডা বাই টোয়াইস পাই। দ্বিতীয় কক্ষপথে এন এর মান 2, আর এর মান কত? 2 ল্যামডা বাই টোয়াইস পাই, ঠিক আছে। তাহলে দেখো, এন এর মান 1 হইলে আর এর এই মানটা পসিবল, এন এর মান 2 এ হইলে আর এর এই মানটা পসিবল, এর মাঝখানে কিন্তু আর এর কোনো মান পসিবল না। তো দেখো, এই যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এটা কমপ্লিটলি আমরা এখন এক্সপ্লেইন করতেছি কিসের মাধ্যমে? এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তো ব্যাখ্যাটা কি? বোর পরমাণু মডেলের যে তোমার হচ্ছে বৃত্তাকার কক্ষপথগুলো আছে, এ হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথ, এ হচ্ছে আর একটা বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে। এইখানের মধ্যে সেন্টারে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে। এখন বোর বলছে যে এই কক্ষপথগুলাতে ইলেকট্রন থাকবে, এর মাঝখানে ইলেকট্রন থাকবে না, মাঝখানে কোথাও ইলেকট্রন থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ হচ্ছে এই যে ব্যাসার্ধগুলো আছে, এখানের মধ্যে যে ব্যাসার্ধটা আছে,
ওকে, এইখানে যে ব্যাসার্ধটা আছে, এইখানে যে ব্যাসার্ধটা আছে, এই R1 সমান হয় হচ্ছে ওই ফর্মুলা অনুসারে λ/2π, λ/2π। ঠিক আছে, যেহেতু ল্যামডাটা আমরা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বাই 2π, R2 এর মান 2λ/2π, R3 এর মান যদি আরেকটা R3 আমি আঁকি এইখানের মধ্যে, R3 এর মান 3λ/2π। ঠিক আছে, ল্যামডা একটা ধ্রুবক, 2π একটা ধ্রুবক, আর হচ্ছে এইখানের মধ্যে শুধুমাত্র এই কোয়ান্টাম নাম্বারগুলো, অ্যাভেলেবল কোয়ান্টাম নাম্বারগুলো কি কি 1 2 3, ওই অনুসারে তোমার ব্যাসার্ধগুলো চেঞ্জ হচ্ছে 1 2 3 এইভাবে। ব্যাপারটা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো এই ভ্যালুগুলোর বাইরে অন্য কোনো ব্যাসার্ধে অ্যাকচুয়ালি তোমার ওই যে স্থির তরঙ্গগুলা, স্টেবল স্থির তরঙ্গ পসিবল না। এগুলাই কি এই ব্যাসার্ধগুলাতে তোমার স্থায়ী আবদ্ধ স্থির তরঙ্গ পসিবল। ঠিক আছে, অন্য কোনো ব্যাসার্ধ হইলে তাহলে হবে কি ওই দুই মাথাটা মিলবে না, দুই মাথা না মিললে হচ্ছে একটা তোমার অস্থায়ী তোমার অরবিট তৈরি হবে, ওইগুলাতে ইলেকট্রন থাকবে না। ঠিক আছে, তো এইগুলা যদি আমরা একটু দেখতে চাই, এখানের মধ্যে আমরা যদি একটু দেখি, এটা গেল। এখন বৃত্তাকার কক্ষপথের জন্য যদি দেখি, ঠিক আছে, বৃত্তাকার কক্ষপথে, ওকে, তো না এটা না, ওকে, তো এইটা যদি আমরা এখন একটু দেখি, ঠিক আছে, এখানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এরপরে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। ঠিক আছে, তো প্রথম শক্তি স্তরে, হ্যাঁ, প্রথম শক্তি স্তরে তোমার হচ্ছে যে স্ট্যান্ডিং ওয়েভটা থাকবে সেটা হচ্ছে এটা। দেখো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তরে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এখানে কয়টা ল্যামডা থাকবে? ল্যামডা ইকুয়াল টু এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। ঠিক আছে, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো ওই ফর্মুলাটা যেন কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে টোয়াইস পাই আর, টোয়াইস পাই আর, টোয়াইস পাই আর মানে পরিধি সমান হবে হচ্ছে এন ল্যামডা। তো পরিধি বরাবর, এই পরিধি বরাবর এন সংখ্যক তোমার ল্যামডা থাকবে। তো প্রথম কক্ষপথে আর এর মান যখন 1, এন ইকুয়াল টু 1, তখন ল্যামডা তোমার কয়টা? টোয়াইস পাই আর ইকুয়াল টু 1। ঠিক আছে, টোয়াইস পাই আর ল্যামডা ইকুয়াল টু টোয়াইস পাই আর, তার মানে এই পুরা একটা, এই যে পরিধির মধ্যে একটা তরঙ্গ থাকবে। ঠিক আছে, পুরো পরিধির মধ্যে একটা তরঙ্গ থাকবে। ঠিক আছে, এটা দেখতে একটু ওয়ার্ড মনে হচ্ছে, এটা যদি আমরা আঁকার চেষ্টা করো তাহলে দেখো, এই একটা উপরে যাচ্ছে, এই একটা নিচে যাচ্ছে। ঠিক আছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এটা দেখে একটু বোঝাটা মুশকিল। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে এখন হচ্ছে যদি চেঞ্জ করি, হ্যাঁ, এন এর মান যদি 2 করি, ওকে, এখানের মধ্যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এরপরে দ্বিতীয় কক্ষপথের জন্য যদি দেখি, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথের জন্য এইটা হচ্ছে আমাদের ওয়েভ। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথের জন্য এইটা হচ্ছে আমাদের ওয়েভ। এইখানের মধ্যে দেখো টোয়াইস পাই আর, এইখানের মধ্যে টোয়াইস পাই আর ইকুয়াল টু 2 এন ল্যামডা, এন এর মান এখানে কত? 2, তাহলে 2 ল্যামডা। তো পুরা পরিধিতে তোমার হচ্ছে দুইটা তোমার তরঙ্গ থাকবে। 2 ল্যামডা মানে কি? দুইটা তরঙ্গ থাকবে। তো এই একটা বৃত্ত, এটার মধ্যে এই একটা তরঙ্গ, তারপরে এই আর একটা তরঙ্গ। ঠিক আছে, তাহলে দেখো অনেকটা এই যে এরকম হচ্ছে, এই যে দেখো এই দুইটা তরঙ্গ বৃত্তের মধ্যে দেখতে এরকমই হবে। ঠিক আছে, এটা দুইটা তরঙ্গ দেখতে এরকম, তিনটা তরঙ্গ হইলে ইজিলি বোঝা যায়। ঠিক আছে, তিনটা তরঙ্গ হইলে ইজিলি বোঝা যায়। তিনটা তরঙ্গ যদি হয়, এখন দেখো তিনটা তরঙ্গ। ঠিক আছে, এখানের মধ্যে আমরা যদি ভ্যালুগুলো একটু বড় করি,
ওকে, এই যে 3টা তরঙ্গ হইলে ঠিক আছে, 3টা তরঙ্গের জন্য একটু দেখো, এই যে এইখানের মধ্যে এই যে এই কম্পনটা আর কি। ওকে, তো এই যে এইখানের মধ্যে বেসিক্যালি 3টা তরঙ্গ হচ্ছে এই উপরে যাচ্ছে নিচে নামতেছে, উপরে যাচ্ছে নিচে নামতেছে। এটা হচ্ছে প্রত্যেকটা বোরের সাথে স্টেবল তোমার স্থির তরঙ্গ। এর মাঝখানে হচ্ছে তোমার কি স্টেবল স্থির তরঙ্গ পসিবল না। এই কারণে হচ্ছে এই বোরের যে এই অরবিটগুলো আছে যেগুলো গোল করে দেখতেছো, এই অরবিটগুলোতে তোমার এই n ল্যামডা সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য থাকতে, স্থির তরঙ্গ থাকতে পারে বলে এখানে ইলেকট্রন থাকে। অন্যান্য তোমার যদি মাঝখানে আরেকটা অরবিট চিন্তা করো, ওইখানে হচ্ছে কি পূর্ণ তরঙ্গ তৈরি করতে পারে না। ঠিক আছে, তার মানে কি ওই দুই মাথাটা এসে মিলবে না, না মিলার কারণে ওইগুলো হচ্ছে আনস্টেবল তোমার অরবিট, এবং ওই জায়গার মধ্যে ইলেকট্রন থাকবে না। ওকে, তো এটা আশা করি বুঝতে পারছো। ওকে, এবং এই ওয়েভগুলো কি, এই ওয়েভগুলো হচ্ছে গাইডিং ওয়েভ। ঠিক আছে, এরা হচ্ছে ইলেকট্রনের গতি নিয়ন্ত্রণ করে, কিন্তু ইলেকট্রন কণা, ঠিক আছে, এদের উপর ভর করে চিন্তা করো অনেকটা যে এদের উপর ভর করে ইলেকট্রন চলাচল করতেছে। ঠিক আছে, এই তরঙ্গগুলোর উপরে ভর করে ইলেকট্রন চলাচল করতেছে, নট নেসেসারি যে এই তরঙ্গগুলোই ইলেকট্রন। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা যদি এখন দেখি এখানের মধ্যে আমরা কি দেখলাম, টোয়াইস পাই আর এই পরিধি সমান কক্ষপথ অনুসারে তোমার হচ্ছে ল্যামডা থাকবে। এইখান থেকে আমরা হচ্ছে বোরের পরমাণু মডেলের একটা অসুবিধা ছিল ওই যে mvr ইকুয়াল টু nh বাই টোয়াইস পাই, কৌণিক ভরবেগের যে ইকুয়েশনটা, ওইটা হচ্ছে উনি ঠিক মতন প্রুফ করতে পারেনি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখাইতে পারি। ওকে, তো এখান থেকে কিভাবে দেখাইতে পারি, এই যে দেখো টোয়াইস পাই আর ইকুয়াল টু n, এখন দেখো ল্যামডাটা সমান কত, ল্যামডা সমান হচ্ছে আমরা ওই ডি ব্রগলির ইকুয়েশন থেকে জানি h বাই এমভি। ল্যামডা সমান আমরা ডি ব্রগলির ইকুয়েশন থেকে জানি h বাই এমভি। তো এখানে যদি আর একটু রিঅ্যারেঞ্জমেন্ট করি, এমভিটা এই পাশে নিয়ে আসি, এমভি আর হয়ে যাবে। ঠিক আছে, এমভিটা এই পাশে নিয়ে আসলাম, আর টোয়াইস পাইটা এই পাশে নিয়ে যায়, তাহলে n ইন্টু h বাই টোয়াইস পাই। এই যে ডি ব্রগলি বোর মডেল আসার 10 বছর পরে বলছে যে এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা আসার কারণ কি। ঠিক আছে, ডি ব্রগলির আগে এই ইকুয়েশনটা আসার তোমার ক্লিয়ার এক্সপ্লেনেশন ছিল না। ঠিক আছে, এইটা তার মানে এই যে স্টেবল অরবিটগুলা পাওয়ার কারণটা কি, স্টেবল অরবিটগুলা পাওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি স্থির তরঙ্গ, আর কোনো কারণ নেই। ঠিক আছে, স্থির তরঙ্গের মধ্যে তোমার হচ্ছে কি একটা কমপ্লিট ওয়েভলেন্থ থাকা লাগে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কমপ্লিট ওয়েভলেন্থ থাকা লাগে। তো ওই শর্ত অনুসারে তোমার হচ্ছে ওই শর্তটা হচ্ছে এইটা, এবং ওইটা থেকেই আমরা কি পাই, ওইটা থেকে আমরা হচ্ছে এই যে বোর পরমাণু মডেলের এই যে দ্বিতীয় অনুসিদ্ধান্তটা পাই, যেটা হচ্ছে বোর ঠিক মতন তার মডেলের মধ্যে কমপ্লিট ব্যাখ্যা দিতে পারেনি। তার মানে ডি ব্রগলি বোর মডেলের একটা পূর্ণতা আনছে। ঠিক আছে, ওকে, তো আমাদের পড়াশোনা মোটামুটি আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে আমরা সামারিতে চলে যাই। তো বেসিক্যালি ডি ব্রগলির ইকুয়েশনটা আজকে আমরা প্রথমে দেখলাম। ঠিক আছে, ডি ব্রগলির ইকুয়েশনটা আমরা প্রথমে দেখলাম। ডি ব্রগলির সমীকরণটা কিভাবে আসছে, কেন মানে বেসিক্যালি এটা হচ্ছে ওই লাইটের তোমার বা আলোর তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম যে এই সম্পর্কটা ছিল, ওইটাই উনি ইলেকট্রনের জন্য ইউজ করছে। তো ইলেকট্রনের সাথে যে ডি ব্রগলির তরঙ্গটা আছে, এইটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে h বাই এমভি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথমে দেখলাম। তারপরে আমরা হচ্ছে বেসিক্যালি তরঙ্গ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তরঙ্গ নিয়ে আলোচনা করছি। তো এই যে তরঙ্গটা, ডি ব্রগলির যে তরঙ্গ, এই তরঙ্গটা বেসিক্যালি কি একটা আবদ্ধ স্থির তরঙ্গ। এটা বেসিক্যালি কি একটা আবদ্ধ স্থির তরঙ্গ। আজকের ক্লাসের ম্যাক্সিমাম জিনিস আমরা ম্যাক্সিমাম সময় গেছে হচ্ছে স্থির তরঙ্গটা বোঝার জন্য। ঠিক আছে, তো একটা স্থির তরঙ্গ যদি একটা জায়গায় আবদ্ধ থাকে, তাহলে তাহলে তার ওই যে ল্যামডাটা কয়েকটা নির্দিষ্ট মান হইতে পারে, টোয়াইস পাই বাই টোয়াইস এল বাই এন। ঠিক আছে, যেখানে হচ্ছে তোমার এন এর মানগুলো কত, 1 2 3 4 5 এরকম। ঠিক আছে, এন এর মান কয়েকটা এন এর এরকম পূর্ণ সংখ্যার মানের জন্য ল্যামডার কয়েকটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। এটা হচ্ছে
তোমার হচ্ছে সোজা, ঠিক আছে, সোজা ক্ষেত্রে যদি বৃত্তাকার পথের জন্য আমরা দেখি, বৃত্তাকার পথের জন্য এই কন্ডিশনটা হয়ে যায় টোয়াইস পাই আর ইকুয়াল টু এন ল্যামডা, এবং এই টোয়াইস পাই আর ইকুয়াল টু এম ল্যামডা থেকে আমরা এইটা আর এইটা মিলায় পাইছি হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই টোয়াইস পাই, যেটা হচ্ছে বোর মডেলের দ্বিতীয় অনুসিদ্ধান্তের ব্যাখ্যা। এটা কিন্তু বোর মডেলের একটা প্রবলেমও ছিল, ঠিক আছে। ওকে, তার মানে ডি ব্রগলি হচ্ছে গাইডিং ওয়েভ এর কথা বলছে। গাইডিং ওয়েভ কি, এই যে কোনো একটা কণা যখন চলাচল করে তাকে গাইড করে হচ্ছে তরঙ্গ। তার মানে কণার আমরা কোনো একটা বস্তুর বা স্পেসিফিক্যালি ইলেকট্রনের আমরা এর পরের থেকে এর চলাচল বা মুভমেন্ট আমরা ব্যাখ্যা করব তরঙ্গ ধর্ম দিয়ে, কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা না করে তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করব। এবং এটা হচ্ছে এটা কেন কাজ করে, এই কাজ করার ব্যাখ্যাটা হচ্ছে এই যে বোর মডেলের যে অনুসিদ্ধান্তটা আছে এটা হচ্ছে ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পারছে ডি ব্রগলি তার তত্ত্ব অনুসারে, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবা। আমরা হচ্ছে পরের ক্লাসের থেকে, এখন আমরা তো মোটামুটি একটা আইডিয়া পাইলাম কি ডি ব্রগলির তত্ত্ব অনুসারে আমরা আইডিয়া পাইছি হচ্ছে বেসিক্যালি যে ইলেকট্রন এর বিহেভিয়ার আমরা হচ্ছে কণা আকারে ব্যাখ্যা করব না, ইলেকট্রনের বিহেভিয়ার আমরা হচ্ছে তরঙ্গ আকারে ব্যাখ্যা করব। ইলেকট্রনের সাথে যে গাইডিং ওয়েভ থাকে, ওই ইলেকট্রনকে যে ওয়েভগুলো তাকে গাইড করে নিয়ে যায়, ওই গাইডিং ওয়েভ দিয়ে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। এরপরে এই তরঙ্গের একটা ইকুয়েশন লাগবে, সেটাই হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার সমীকরণ। পরের ক্লাসে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ দিয়ে শুরু করব। সবাইকে ধন্যবাদ।